কেমন আছেন সবাই? কথা বলি আমরা একটু ফ্রি হই। জি স্যার, ভালো আছি। ক্লাস নিতে নিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এসিও কেমন লাগতেছে এখন বলেন তো? স্যার, আমরা যারা এই এসএমই রাজটা কিনি নাই, তারা কি অন্যভাবে করতে পারবো? এই এসইও অডিট করতে পারবো? ফ্রিতে করা যাচ্ছিল তো 100 পেজ পর্যন্ত। করা যাচ্ছে না, আমি চেষ্টা করছিলাম কিন্তু করতে পারিনি। অডিট পেজটা আসার পর ওই ভিতরে ইস্যুতে যাওয়া যায় না, ইস্যু নাই। আপনাদের এই ভাইব্রাদা দেখেন, অনেকে বলতেছে যে যেমন পল্লব কুমার সেন, উনি বলতেছে জি এখনো যায়। তো আপনি পাচ্ছেন না, হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে। আমারও জানা মতে ফ্রিতে 100 ওয়াট করতে দেয়, ফ্রিতে সাইট অডিট করতে পারছি না। একজন বলছেন পারছি না, আর একজন বলছেন পারছে। তো জি ভাই, আমি পেরেছি। আচ্ছা, যে পারছে। তো আসলে আমরা যতটুকু জানি ফ্রিতে 100 পেজ পর্যন্ত এসিএম রাশ অডিট করতে দেয়। এখন কারো কারো ক্ষেত্রে যদি ওরা মানে বৈষম্য করে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলন করতে পারেন। হ্যাঁ, আন্দোলন করে অবস্থা খারাপ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওই একটা ওই যে ওখানে দেখাইছিলেন যে সাইট কোলন দিয়ে যেটা লেখে যে কতগুলো পেজ আছে আর কি। হ্যালো, শুনছেন? শুনছি। হ্যাঁ, তো ওখানে লেখা যে 6000 পেজ, মানে অ্যাবাউট, এগুলো কি আসলে একটা সাইটে কি এত পেজ আছে ইন্ডেক্সে গুগলে? অবশ্যই আছে, ই কমার্স সাইটে এর চেয়ে বেশিও থাকতে পারে। একটা সাইটে না, ব্লগিং সাইট কোম্পানি সাইটে খুব কম থাকে, 100 200 300 500 এরকম থাকে। ই কমার্স সাইট অনেক বেশি থাকে। আবার অনেক সময় এক একটা সাইটে ম্যালওয়্যার অ্যাটাক বা বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশনের কারণে অটো জেনারেট হয় 404 পেজ, ওইগুলো ইন্ডেক্স হয়ে যায়। যার কারণে অনেক সময় এমন হইতে পারে যে লাখ লাখ দেখাইতে পারে। রবুল ভাই, এনাদের এসএম রাশে অডিট করতে মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে এনারা ওই www দিয়ে শুরু করতেছে, যে কারণে সমস্যা হচ্ছে। শুধু ডোমেন নেম থেকে যদি শুরু করা হয় তাহলে কোনো সমস্যা হয় না ফ্রিতে। আচ্ছা, বাকিরা শুনছেন তো, এটা একটু ট্রাই করে দেখতে পারেন। এটা অনেকেই একই সমস্যার জন্য আমার কাছে আসছে। তাদের ডোমেন নেম থেকে যদি শুরু করা হয় তাহলে সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা হিরণ্ময় ভাই, আমরা ক্লাস শুরু করব, গ্রুপে একটু বলে দেন যে ফাইনালি ক্লাসটা শুরু হচ্ছে। তো যারা এখনো ঘোরাফেরা করতেছে বিভিন্ন জায়গায়, ক্যারিয়ার পাথ নিয়ে যাদের চিন্তা আছে, তারা যেন দ্রুত ক্লাসে জয়েন করে। আসসালামু আলাইকুম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, মেন্টর গুগল অ্যাডস এবং এসইও এর উপরে। তো আমরা আজকে কথা বলবো ষষ্ঠ ক্লাসে এসইও এর অ্যাকশন প্ল্যান সম্পর্কে। প্রিভিয়াস ক্লাসে আমরা অর্ধেকটা কমপ্লিট করেছি, বাকি অর্ধেকটা আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব। একটা সুখবর দেই, আমরা আর মাত্র কয়েকটা ক্লাসের পরেই আপনাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নিয়ে যাব, যেখান থেকে আপনারা আর্নিং এর জন্য চেষ্টা শুরু করতে পারবেন। আশা করছি কোর্স শেষ হতে হতে অনেকেই এখান থেকে ইনকাম করবেন। তো পজিটিভ থাকেন, ইনশাল্লাহ আপনার সাথে বেটার কিছু হবে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল, এটা যদি করতে পারি ভালো হয়। আচ্ছা, করে ফেলেন। ভাইয়া, ওই আমি হচ্ছে যে বিভিন্ন ওই জ্ঞানী ওয়েবসাইট নিয়ে এখানে দেখছি, ওই ক্যানোনিক্যাল ওইটা আর কি। তো এখানে ডিজিটাল আইটি ইনস্টিটিউট একটার মধ্যে ক্যানোনিক্যাল লিংক পাই নাই আমি।
এখন বিষয় হচ্ছে যে ওদের যদি না থাকে সেটা তো আর আমাদের দোষ না। আর দুই তাহলে নম্বর ভাই বিষয়, তাহলে ভাই ওদের এখানের মধ্যে এসটিটিপি আছে, তারপর হচ্ছে আপনার এই মানে শুধু এসটিটিপি আছে, এই আপনার কোন হচ্ছে www ইউজ www ইউজ করে নাই ওরা। আচ্ছা সেটা না করলে পরে হচ্ছে ডাব্লিউ ইউজ করে না, এটা তো কোনো অপরাধ না, বুঝছেন? নন ডাব্লিউ রাখতে পারে আবার ডাব্লিউ রাখতে পারে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে বোথ ভার্সনে রাখা যাবে না, ডাব্লিউ এবং নন ডাব্লিউ দুই ভার্সনে একসাথে ওয়েবসাইট থাকা যাবে না। আচ্ছা ভাই ধন্যবাদ। আচ্ছা যদি ও থাকে ভাইয়া, তাহলে টেকনিক্যাল অ্যাড করতে হবে। হ্যাঁ বলেন। ভাইয়া, আমার একটা ওয়েবসাইট আছে বুঝছেন। আমার তো আচ্ছা। সি প্যানেল থেকে করা না, আমার হলো আপনার ইয়া থেকে সাইবার প্যানেল থেকে করা। কিন্তু ওইটাতেও তো অটো মনে করেন যে HTTPS আসছে আবার ডাব্লিউ আসছে। দুইটাই আসছে? হ্যাঁ দুইটাই আপনি আছে। কনফার্ম মানে আমাকে লিংকটা একটু দিতে পারবেন এই যে চ্যাট বক্সে? এখন দিতে পারবো না ভাইয়া, কারণ আমার ওটা আলাদা পিসিতে ইয়া করা আছে তো, আর কারেন্ট নাই আমার এখানে। আপনি আপনার ওয়েবসাইট ইউআরএল জানেন না? জানি, কিন্তু করলে আমার এই হ্যাঁ হ্যাঁ আসবে। সার্চ করুন। আচ্ছা আমরা আজকে ক্লাসটা শুরু করি। প্রথমত আমরা এডিটোরিয়াল স্টেন্স নিয়ে কথা বলছিলাম। তো ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, একটা পেজ। এই পেজটায় যদি কোনো কন্টেন্টের কমতি থাকে তাহলে আমরা এটাকে ইনহ্যান্স করতে পারি। তো বলা হচ্ছে enrich your page contents with an additional 200 থেকে 250 words. The content should be descriptive and cover all service. Please focus on the keyword with digital marketing training, digital marketing course, keyword naturally. বিষয়টা হচ্ছে এরকম, আপনার একটা সাইটের ক্ষেত্রে কন্টেন্টের ভেরিয়েশন আছে। যেমন কোম্পানি ওয়েবসাইটের জন্য আমরা 800 ওয়ার্ডকে রিকমেন্ডেড করি, ব্লগ সাইটের জন্য 2500 ওয়ার্ডকে, আর অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে আমরা 4-5 হাজার ওয়ার্ডকেও আমরা রিকমেন্ড করি। তো আপনি যদি কোনো সাইটে দেখেন যে খুব কম পরিমাণে কন্টেন্ট আছে, তাহলে আপনি ওইখানে এডিটোরিয়াল স্ট্যান্ড, আমরা এখন অ্যাকশন প্ল্যান রেডি করতেছি, আমরা বায়ারকে ইনফর্ম করতে পারি যে তোমার অমুক পেজ, এই ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে এখানে হাইপারলিংক করা, মানে অমুক পেজ, আপনি সেই পেজটা দিবেন এখানে দিয়ে। হ্যালো ভাইয়া, এই যে আচ্ছা ঠিক আছে ভাই, এই যে দেখেন ভাইয়া দিছি ভাই পরে দেখতেছি। আপনার ওই পেজটা এখানে দিয়ে বলবেন যে এই পেজে 200 থেকে 250 ওয়ার্ড বা আপনার যতটুকু কমতি মনে হয় এত ওয়ার্ড আপনি হচ্ছে কি করেন, আপনি অ্যাড করেন, এবং এখানে আপনি হচ্ছে যে পেজটা থাকবে ওই পেজে যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ড গুলো বলে দিবেন যে এই কিওয়ার্ডের উপর ফোকাস করে আপনি ন্যাচারালি কন্টেন্ট ইনরিচ করেন, ইনহ্যান্স করেন। বুঝাইতে পারছি? এডিটোরিয়াল স্ট্যান্ডটা বুঝতে পারছেন? কোন একটা পেজের শক্তি বৃদ্ধি করা। কোন একটা পেজে, আমি বলি আরেকবার বলতেছেন, একটা পেজে যদি কন্টেন্টের কম থাকে তাহলে ওই পেজটা র‍্যাঙ্ক করা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়। কারণ পেজে যত বেশি কন্টেন্ট থাকবে আপনাকে গুগল তত বেশি প্রায়োরিটি দিবে। আপনার কম্পিটিটরের সাইটে যদি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট বেশি থাকে তাহলে এটা আপনার জন্য পজিটিভ। এবং আপনি যদি যখন দেখবেন কোন ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের যে কোনো একটা স্পেসিফিক পেজে কন্টেন্টের পরিমাণ কম আছে, কিভাবে বুঝবেন? কারণ বিভিন্ন টাইপের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট লাগে। যেমন কোম্পানি টাইপের সাইট হইলে ধরেন ই কমার্স, কোম্পানি বলতে প্লাম্বিং, লয়ার, ক্লিনার, এগুলো হচ্ছে কোম্পানি। তো এই ধরনের কোম্পানি সাইট হলে 800 ওয়ার্ডের মতো কন্টেন্ট লাগে একটা পেজে। যদি কম থাকে তাহলে আপনি বলবেন অমুক পেজে কন্টেন্ট লাগবে। ই কমার্স হলে 250 ওয়ার্ড লাগে একটা প্রোডাক্টের জন্য। আপনার ব্লগিং হইলে 2500 ওয়ার্ড, আপনার অ্যাফিলিয়েট হইলে 3-4 হাজার ওয়ার্ড, এরকম হয়। এখন আপনি যদি দেখেন যে আপনার টার্গেট ক্লায়েন্টের কোনো একটা পেজে, ওয়েবসাইটের পেজে কন্টেন্টের কমতি আছে, তাহলে কন্টেন্ট দিয়ে আপনার ওই পেজটাকে শক্তিশালী করতে হবে। এটাকেই বলতেছি আমরা এডিটোরিয়াল স্ট্যান্ড, যে আপনি এডিট করে ওই পেজটাকে শক্তিশালী করবেন কন্টেন্ট দিয়ে, কম্পিটিটরের সাথে এগিয়ে থাকবেন কন্টেন্ট যত বেশি থাকবে। তো এই ক্ষেত্রে আপনি বায়ারকে বলবেন যে ইনরিচ ইওর পেজ কন্টেন্ট, তোমার পেজের কন্টেন্ট রিচ করো, বেশি বানাও, এডিশনাল 280 এত ওয়ার্ড। এটা 280 হইতে হবে তা না, এটা যত কম থাকবে আপনার পেজের অতটা বলে দিবেন যে এত ওয়ার্ড বেশি বাড়াও। এবং এটা তুমি যেটা করবা, ডেসক্রিপটিভ করবা হচ্ছে ফোকাস রাখে হচ্ছে
আপনার যে পেজটা নিয়ে কথা বলবেন ওই পেজের যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ডটা আপনি ন্যাচারালি ব্যবহার করতে বলবেন। বুঝাইতে পারছি? জি ক্লিয়ার। আচ্ছা, 2 নাম্বার আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটাকে বলা হয় পেজ উইথ থিন কন্টেন্ট। আপনি যখন অডিট করতে যাবেন, দেখেন এডিটোরিয়াল স্ট্যান্ড কিন্তু আপনি অডিটে তেমন পাবেন না, কিন্তু থিন কন্টেন্টটা আপনি হচ্ছে অডিট করলে পাবেন। যখন কোনো একটা ওয়েবসাইট অডিট করবেন দেখবেন যে সিএম রাজ বলতেছে অতগুলো পেজে থিন কন্টেন্ট আছে। থিন কন্টেন্ট মানে একেবারেই কম কন্টেন্ট, মানে কন্টেন্ট নাই বললেই চলে, বুঝছেন? থিন কন্টেন্ট মানে একটা অ্যাবাউট একটা পেজ আছে যেখানে কোনো কন্টেন্ট নাই, ব্লগ একটা পেজ আছে ওখানে কোনো কন্টেন্ট নাই, মানে এরকম কোন একটা পেজে একেবারে কম কন্টেন্ট বলা যায়, একেবারেই এটাকে আমরা থিন কন্টেন্ট বলি, যে পেজে একেবারেই কন্টেন্ট নাই। তো আপনার যদি যেই অডিটে যে পেজগুলোকে আপনি বললেন যে ব্লগে কন্টেন্ট একেবারে কম থাকে, বিষয়টা যদি একটু এক্সাম্পল সহ বুঝিয়ে দেন যে থিন কন্টেন্টটা ব্লগের একটা এক্সাম্পল দিয়ে। সেটা হচ্ছে ব্লগে আসলে তো থাকে না, আমি আপনাকে বলছিলাম মাত্র, বলি আপনাকে। ভাই মাইক্রোফোনটা অফ করে দেন, সবাই কথা বলে ক্লাসের মধ্যে। একজন আরেকজনের শত্রু হইলে হবে? এখানে দেখেন আমি যদি একটা কিছুতে ঢুকি, তো এখানে মনে করেন যে অনেক পেজ আছে, কোন একটা ওয়েবসাইটে অনেক পেজ। এই পেজের মধ্যে কোন একটা পেজে যদি কন্টেন্টের পরিমাণ মানে শুধু হেডলাইন লিখে রাখছে, হয়তো 1 লাইন 2 লাইন লিখে রাখছে, আর নাই, আর কোনো কন্টেন্ট কিছু নাই, এটাকে থিন কন্টেন্ট বলবে আপনার অডিট করলে। আমি হলো ব্লগ কথাটা বললাম কিসের জন্য, যে মানে এরকম একটা এক্সাম্পল বোঝানোর জন্য। ব্লগে তো কন্টেন্ট থাকবে, মানে আমি একটা পেজের নাম বলার জন্য ব্লগ বা অ্যাবাউট আস বলছি, বুঝতে পারছেন? যে পেজ বোঝানোর জন্য যে ব্লগ বা অ্যাবাউট আস এরকম। তো আপনার ওয়েবসাইটে এরকম অনেক পেজ থাকবে বা অনেক আর্টিকেল থাকবে, তো ওই পেজের মধ্যে যদি ধরেন শুধুমাত্র হেডলাইন লেখা আছে আর 2-1 লাইন কন্টেন্ট দেওয়া আছে, বা একেবারেই নেই, অনেক সময় 1 লাইনও লেখা থাকে না, শুধু শুধু পেজের নামটা দেওয়া আছে, তো এই পেজগুলোকে অডিট করলে হলো থিন কন্টেন্ট হিসেবে কাউন্ট হয়। তো এই থিন কন্টেন্ট মানে হচ্ছে যে পেজে কোনো কন্টেন্ট নাই বা থাকলেও একেবারেই কম। তো এই কন্টেন্ট গুলোকে আপনাকে হচ্ছে কাজ ঠিক করতে হবে, না তো এই পেজ র্যাঙ্ক করবে না। মানে যে পেজে কন্টেন্ট নাই ওই পেজকে র্যাঙ্ক করা পসিবল না স্যার। আপনাকে থিন কন্টেন্ট ঠিক করতে হবে। তো থিন কন্টেন্ট ঠিক করার জন্য যেই পেজে থিন কন্টেন্ট আছে ওই পেজটার নাম দিবেন, এখানে হাইপারলিংক করে দিবেন ওই পেজটার লিংক, তারপরে বলবেন ইনরিচ ইওর পেজ কন্টেন্ট উইথ অ্যান এডিশনাল 500 থেকে 700। ওই যে আমরা বললাম যে কোম্পানি হইলে 700-800 ওয়ার্ড থাকে, এরকম ভাবে আপনার এই ওয়েবসাইট কোন বিষয়টা তো আপনি জানেন। যদি ই কমার্স হয় তাহলে 250 ওয়ার্ড, যদি কোম্পানি হয় 700-800 ওয়ার্ড, যদি হচ্ছে ব্লগিং হয় 2500 ওয়ার্ড, অ্যাফিলিয়েট হইলে 3-4 হাজার ওয়ার্ড, এরকম বলবেন যে এত ওয়ার্ড অ্যাড করো। দ্য কন্টেন্ট শুড বি ডেসক্রিপটিভ, মানে এটাকে বর্ণনামূলক ভাবে লিখবা, এবং কভার করবা অল সার্ভিস প্লিজ ফোকাস অন দ্য বিলো পয়েন্ট। ফোকাস করবা কি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, কিওয়ার্ড ম্যানুয়ালি, মানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এই কিওয়ার্ড কিন্তু আবার দিতে বললাম না, মানে ওই পেজের জন্য আপনি যে পেজের জন্য বলতেছেন ওই পেজের জন্য যে কিওয়ার্ড হবে বলবেন যে এই কিওয়ার্ড গুলোকে কিন্তু ম্যানুয়ালি ব্যবহার করবা। তো এতগুলো ওয়ার্ডের কন্টেন্ট গুলো লেখো, ওই পেজে তোমার কন্টেন্ট নাই। তো এটা হলো থিম ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড। তো এই হচ্ছে বিষয়। তো এই দুইটা জিনিস বুঝাইতে পারছি না, এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড পেজ উইথ থিম কন্টেন্ট। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপরে যে বিষয়টা আসবে যেটাকে বলবো আমরা ইমেজ অল্টার ট্যাগ। তো এটা হচ্ছে আমরা জানি যে আমরা যখন অন পেজ এসইও করি আমরা কিওয়ার্ড গুলোকে 6 জায়গায় প্লেস করি সাধারণত, আরো অনেক ভাবে অপটিমাইজ করতে হয় অন পেজে, কিন্তু সাধারণত আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করি হলো 6 জায়গায়। কোন জায়গায়? প্রথমত হলো টাইটেলে করি, আমাদের পেজের যে টাইটেল থাকে। আমি তো এক্সাম্পল তো দেখাই, আপনার মুখে বললে হয়তো অনেকে বুঝতে কষ্ট হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই যে এটা হলো টাইটেল এই পেজের, যে পেজটা ওপেন করলাম এই পেজের টাইটেল। তো টাইটেল হচ্ছে কিওয়ার্ড রাখতে হয়। তো হয়তো আমাদের এটা হলো হোয়াটসঅ্যাপ ই কমার্স একটা কিওয়ার্ড, তো এটা তো এই টাইটেলে রাখতে হয়। তারপর মেটা ডেসক্রিপশন আছে, যেটা আমি বলছি ওই সাথে ভিতরে দেখা যায় না, এসইও করলে টুলের মাধ্যমে দিতে হয়, বা আমরা বিভিন্ন টুল দিয়ে দেখতে পারি যে এই ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন কি আছে। এই যে এটার মেটা ডেসক্রিপশন আছে যে এইটা, এই যে এইটুকু মেটা ডেসক্রিপশন। আর মেটা টাইটেল আছে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ ই কমার্স 2022টা হচ্ছে ইউজ করা এক্সাম্পল। এটা হচ্ছে টাইটেল আর মেটা ডেসক্রিপশন। তো দুই জায়গা মেটা ডেসক্রিপশন আর মেটা টাইটেলে কিওয়ার্ড রাখতে হয়। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করি এটা ওয়েবসাইটে অন পেজ করতে গেলে লাগে এসইও তে 2 জায়গা। আর 3 জায়গা হলো
আমাদের কন্টেন্টের ফার্স্টের দিকে আমাদের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমাদের মেন ফোকাস কিওয়ার্ড রাখতে হয়। এটা 3 জায়গায়। 4 নম্বরে যেটা রাখতে হয় সেটা হচ্ছে আমাদের যে সাবহেডিং গুলো থাকে, যেগুলোকে বলা হয় হলো সাবহেডিং। এই যে সাবহেডিং, মেন হেডিং হলো H1 হলো এইটা, আর H2 3 4 5 হলো এগুলাকে বলা হলো সাবহেডিং বা H2 3 4 5 এগুলা। তো এইগুলোর মধ্যে মিনিমাম একটাই আপনার মেন কিওয়ার্ড রাখতে হয়, ফোকাস কিওয়ার্ড। তো কয় জায়গায় গেল বলেন তো? 5 জায়গায়। একটা হচ্ছে টাইটেলে, একটা হচ্ছে মেটা টাইটেল, একটা হলো মেটা ডেসক্রিপশনে 2 জায়গায়, একটা হলো কন্টেন্টের ফার্স্টের দিকে 3 জায়গায়, আর একটা হলো আপনার হেডিং এর মানে H2 3 4 এ অন্তত একটা ব্যবহার করতে হবে, হলো 4টা। আর একটা হচ্ছে আপনার মূল কন্টেন্টে তো আপনি রাখতেছেনই, আর একটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজের যেই অল্টার ট্যাগ আছে, মানে আপনার এই জায়গায় এই যে একটা ইমেজ ব্যবহার করছেন, এটা তো ইমেজ না, এটা অ্যাড। এই যে ইমেজ ব্যবহার করছেন, এই ইমেজের অল্টার ট্যাগ, মানে ইমেজ যখন আপলোড করবেন এই ইমেজটাকে একটা ট্যাগ দেওয়া যায়, যেটার নাম হলো অল্টার ট্যাগ। এই এএলটি ট্যাগে আপনাকে রাখতে হবে, এলো 5 জায়গা, আর একটা ইউআরএল এর মধ্যে রাখতে হবে। এই যে এখানে দেখেন, এই যে ই-কমার্স জার্নি, এই ইউআরএল এর মধ্যে রাখতে 6 জায়গা হলো আমাদের কিওয়ার্ড রাখতে হয়, আমাদের একটা পেজকে যদি র্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজ করতে হয়। এই যে ইমেজের যে অল্টার ট্যাগ, এইটাকে এই কারণেই রাখতে হয় কারণ গুগল কিন্তু মানুষ না, এই ইমেজটা কি এটা কিন্তু গুগল জানে না। আচ্ছা বলেন, গুগলের রোবট এসে কি বুঝতে পারবে এটা একটা মোবাইল ফোনের পিকচার? না ও মানুষ শুধু সোর্স সোর্স কোডে যদি আপনি এটাকে বলে দেন এই ইমেজটা হলো একটা মোবাইল ফোন বা অমুক একটা শপের একটা ঘড়ি দেখাইতেছে বা একটা অ্যাড দেখাইতেছে, এটাকে আপনি যদি বলে দেন তাইলে গুগল বুঝবে এই ইমেজটা কিসের। তাছাড়া কিন্তু গুগল বুঝবে না, এটা কিন্তু ইমেজ রিড করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনাকে র্যাঙ্ক করানোর জন্য এই ইমেজটা র্যাঙ্ক করানোর জন্য ইমেজের অল্টারটাকে হচ্ছে আপনাকে দিতে হয়। এই জন্য দেখবেন যে এই যে দেখেন, আমরা যদি ইমেজে যাই তাহলে এই যে দেখেন ইমেজ গুলো র্যাঙ্ক করছে। এই ইমেজ গুলো কেন র্যাঙ্ক করছে? এই ইমেজ গুলোর অল্ট্রা ট্যাগের মধ্যে কিন্তু আপনার কিওয়ার্ড আছে, যার কারণে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ই-কমার্স লেখার কারণে এই ইমেজ গুলো আসতেছে, কারণ এই ইমেজ গুলো অপটিমাইজ করা আছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ই-কমার্স দিয়ে। তো আপনাকে যখন ইমেজ ওয়েবসাইটে আপলোড করবেন এই অল্ট্রা ট্যাগ দিতে হয়, বুঝতে পারছেন? এটা প্র্যাকটিক্যাল যখন দিব তখন আরো ক্লিয়ার হবে। তো সেই ক্ষেত্রে এটা দিতে হয়। তো আমাদের সমস্যাটা হচ্ছে কি যে আপনার ওয়েবসাইটে কতগুলো পেজে ইমেজের অল্টার ট্যাগ নাই, এটা হলো আপনার এসিএম রাশ টুল অডিট করলে বলবে যে কতগুলো পেজে অল্টার ট্যাগ নাই। তো আপনাকে বায়ারকে বলতে হবে যে অমুক অমুক পেজ, এখানে পেজ নাম্বার দিবেন, অমুক পেজ যেমন হোম লেখছি এরকম অমুক পেজ দিবেন, ইউআরএল দিবেন যে অমুক পেজের ওই ইউআরএল এর যে ইমেজটা আছে এই ইমেজটা অল্টার ট্যাগ নাই, এবং আপনি এখানে অল্টার ট্যাগ সাজেশন করবেন যে এই পেজের যে ইমেজটা আছে একজন ব্যক্তির ইমেজ। তো এখানে আপনি ওই ব্যক্তির নাম দিবেন যে এই ব্যক্তির নাম হবে এইটার ইমেজ অল্টার ট্যাগ। ওখানে হচ্ছে ইমেজটা আছে অমুক জিনিসের, তাহলে এখানে নাম দিবেন অমুক জিনিসের। তো আপনার যেই জিনিসের ইমেজ থাকবে, মানে যেই কিওয়ার্ড, বিশেষ করে হলো আপনি যেই পেজটা যেই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান আপনার ইমেজ গুলোতে ওই কিওয়ার্ডটা অল্টারটাকে ব্যবহার করতে হয়, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ভাই একটা প্রশ্ন ছিল, পেজ নাম্বারটা কিভাবে বুঝবো যে এই পেজে আছে, এটা এই পেজে বুঝি না, আরেকবার বলেন। মানে পেজ নাম্বারটা কিভাবে সিলেক্ট করব যে এই পেজে প্রবলেম আছে, এই পেজে হেডলাইনের সমস্যা? আমরা অডিট করছিলাম মনে নাই, প্রত্যেকটা এসএম রাষ্ট্রের ইউআরএল থাকবে তো বলা যাবে। অডিট থেকে বুঝতে পারবো তাই না? অডিটের যে লিস্টটা করব ওইখানে যাই দেখবেন অল্টার ট্যাগ মিসিং আছে, দেখবেন ইউআরএল আছে সব, কতগুলো পেজের অল্টার ট্যাগ মিসিং, ওই ইউআরএল গুলো গেলে পাবেন। এবং বায়ার ওই ইউআরএল গুলো এই ইউআরএল এর জন্য এই ইমেজ, এই ইউআরএল এর জন্য এই অল্টার ট্যাগ, এই ইউআরএল এর জন্য এই অল্টার ট্যাগ সাজেস্ট করবেন। ঠিক আছে ভাই, সাজেস্ট হবে হচ্ছে এই ইউআরএলটা হলো যেই বিষয় কিওয়ার্ডের উপর ওই কিওয়ার্ড, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। কারণ আমরা কিন্তু বলছি 6 টাকা কিওয়ার্ড বসাইতে হয়, তার মানে এই পেজে অল্টার ট্যাগ নাই, মানে এই পেজে যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা আমাকে সাজেস্ট করতে হবে, দ্যাটস ইট। আশা করি বুঝাইতে পারছি ভাই, আমি সহজ ভাষায় এসইও বোঝানোর চেষ্টা করতেছি, যদি কোনো জায়গায় বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তো বুঝেন, ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যে আমি যখন গুগলে সার্চ করলাম হোয়াট ইজ হোয়াটসঅ্যাপ মার্কেটিং ই-কমার্স, এই যে এখানে ক্লিক করার পর যে পেজটা লোড হইলো এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। যে পেজটা লোড হয়, বুঝতে পারছেন? এটা যে কোনো পেজ হইতে পারে। আমরা আবার অনেকেই শুধুমাত্র ফেসবুকে অ্যাড দিলে ল্যান্ডিং পেজ বুঝি, ওইটা শুধু ল্যান্ডিং পেজ না। গুগলে যে কোনো কিছু সার্চ করার পর যে পেজটাই আপনি ওপেন করবেন, যে পেজে আপনি ক্লিক করবেন ওইটা আপনার সামনে ওপেন হয়, ওইটি ল্যান্ডিং পেজ, মানে আপনি যেখানে ল্যান্ড করবেন ওইটি ল্যান্ডিং পেজ, বুঝতে পারছেন?
জি। তো আবার মনে করেন না যে ফেসবুক অ্যাডে যে ল্যান্ডিং পেজ ব্যবহার ভাইয়া করে ল্যান্ডিং পেজটা বুঝি নাই। ভাই ল্যান্ডিং পেজটা বুঝি নাই। ল্যান্ডিং পেজ মানে আমি যখন কোন একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, অনেকগুলো পেজ আছে এই যে অনেকগুলো ওয়েবসাইট, তো আমি যে কোনো একটা ক্লিক করলে পরে আমাকে কোথায় ল্যান্ড করাবে, এ কোথায় ল্যান্ড করলো, আমি আসলাম কোথায়, ওয়েবসাইটে একটা পেজে আসছি, এটা আমার জন্য একটা ল্যান্ডিং পেজ। আমি যে জায়গায় ল্যান্ড মানে বললাম তো বিমান যে জায়গায় নামে ওই জায়গাকে ল্যান্ড বলে না, ল্যান্ড করতেছে বিমান। তো আপনি যেখানে যে ক্লিক করে ঢুকলেন মানে ওয়েবসাইটের ভিতরে, এটা আপনার জন্য একটা ল্যান্ডিং পেজ। যেই পেজে ঢুকলেন এটাকে ল্যান্ডিং পেজ বলে, বুঝতে পারছেন? জি, মানে এটা হচ্ছে যে একটা পেজে একটা ওয়েবসাইটের একটা পেজে নিয়ে গেছে, কোন ওয়েবসাইটে না, ওয়েবসাইটের পেজে নিয়ে গেছে, পেজে নিয়ে গেছে আপনাকে, ওই পেজে ল্যান্ড করাইছে। প্রথম যে পেজটা ওপেন হয় কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে সেটাকেই ল্যান্ডিং পেজ, প্রথম যে পেজটা আসে। এটা আপনি যদি ইউআরএল তে ঢুকেন হোম পেজে ল্যান্ড করাবে, আপনি যদি কিওয়ার্ড তে ঢুকেন ওই কিওয়ার্ডের যে পেজটা ওই পেজে ল্যান্ড করাবে। তো যে পেজে আপনি যে সময় ঢুকবেন ওইটা আপনার জন্য ল্যান্ডিং পেজ, বুঝতে পারছেন? জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাকে কোন একজন বায়ার বললো যে আমার একটা পেজ আছে যেটার নাম হলো আপনার পলো শার্ট। এই পলো শার্ট নামে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমি র্যাঙ্ক করতে চাই গুগলে। এখন আপনি ওনার ওয়েবসাইট অ্যানালাইসিস করে দেখলেন পলো শার্ট নামে কোনো পেজই নাই, তাহলে আপনি কি র্যাঙ্ক করাইতে পারবেন? না, কোনো যাবে না। কেন যাবে না এখন তো? ওই টাইপ না থাকলে ওখানে ল্যান্ড করা র‍্যাঙ্ক করানোর জন্য আলাদা একটা পেজ লাগবে, কন্টেন্ট লাগবে। তার কোনো কন্টেন্টই নাই, পেজ নাই, তার কোনো কন্টেন্টই থাকবে না মূলত, যে কারণে এটা ল্যান্ডিং করা ফলোয়ার আছে ওইটা খুঁজে পাবে না, তাই পাবে না। সেটাই, আমি এসইও বা কিসে করবো, পেজই তো নাই। পেজ না থাকলে পরে আমি কন্টেন্ট দিব কোথায়, আর এসইও করবে কোথায়, আর মানুষ কোথায় র্যাঙ্ক করবে, মানে কি র্যাঙ্ক করবে আর কোথায় ল্যান্ড করবে? তো সেই ক্ষেত্রে আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমার অমুক প্রোডাক্টটা র্যাঙ্ক করে দাও বা অমুক কিওয়ার্ডটা র্যাঙ্ক করে দাও, যদি দেখেন যে তার এই কিওয়ার্ডের উপর কোনো পেজ নাই বা এই প্রোডাক্টের উপর বা সার্ভিসের উপর কোনো পেজ নাই, তখন বায়ারকে আপনাকে বলতে হবে সাজেশনে যে অমুক পেজ, মানে এখানে বলা হয়েছে এসইও, এরকম আপনি সেই পেজের নাম দিবেন যে ইওর ওয়েবসাইট নিড টু ক্রিয়েট এ পেজ বেসড অন এসইও। তোমার ওয়েবসাইটে এই পেজটা ক্রিয়েট করার নিড আছে, চাহিদা আছে, প্লিজ ক্রিয়েট এ পেজ এবং 500 থেকে 700 ওয়ার্ডের কন্টেন্ট দাও। বুঝাইতে পারছি? তাইলে আমি এসইও করে র্যাঙ্ক করে দিতে পারবো। ভাইয়া এরকম কিওয়ার্ডে পেজ আছে নাকি, এটা আমরা খুঁজে বের করব কিভাবে? কারণ ওই যে আপনি মনে করেন ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইটে ওই পেজ আছে কিনা অডিট করলেও পাবেন, পাশাপাশি হচ্ছে আপনি তো দেখলেও বুঝবেন যে এই পেজটা আছে কিনা, যে কিওয়ার্ড দিছে ওই কিওয়ার্ড আছে। অনেক সময় আবার কিওয়ার্ড রিসার্চ যখন করবেন দেখবেন যে ওই কিওয়ার্ডের কোনো পেজই নাই, তখন আপনাকে ওই পেজটা সাজেস্ট করতে হবে আপনার বায়ারকে, ওই পেজটা বানাও, কন্টেন্ট দাও, তাহলে আমি র্যাঙ্ক করে দিব। ভাইয়া অডিটের মধ্যে ওই পেজটার নাম কি হবে, টুলটার বা অপশনের নাম কি হবে, যেটা আমরা খুঁজে বের করব? যেটা হচ্ছে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ যেগুলো থাকে না, এগুলো হচ্ছে আপনি হচ্ছে ওখানে কোনো পেজই পাবেন না, মানে একদমই মিসিং পেজ, কোনো পেজ নাই। তো আপনি যেই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন, বায়ার যদি স্পেসিফিকলি বলে আপনাকে যে মনে করেন যে অমুক একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করায় দিতে বা অমুক একটা প্রোডাক্ট র্যাঙ্ক করায় দিতে, এইভাবে যখন বলবে তখন যে হচ্ছে আপনাকে হচ্ছে এই একটা পেজ সাজেস্ট করা লাগবে, মানে ল্যান্ডিং পেজ বানানোর জন্য সাজেস্ট করা লাগবে। আর অডিটে আপনি মিসিং পেজ পাবেন, যে পেজ নাই, মিসিং। ভাই জানার মতে এরকম একটা এক্সাম্পল যদি দিতে পারেন ভালো হয়। এখন এইভাবে এক্সাম্পল দিতে হলে তো মনে করেন যে খুঁজতে হবে, মানে আপনাকে অমন একটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যাদের আসলে নাই, তারপরে অডিট করতে হবে। এইটা খুঁজতে খুঁজতে তো আবার ক্লাস শেষ হয়ে যাবে। দরকার নাই ভাই, তো পরে স্যার এসএমই রাজ দে ই করে দেন স্যার, বুঝাই দেন। আচ্ছা, 2 নাম্বার যেটা বিষয় নিয়ে ল্যান্ডিং পেজটা আপনি সহজভাবে বুঝেন যে আপনার কোনো একটা পেজ, মানে ক্লায়েন্ট আপনাকে বলতেছে একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করানোর জন্য, যেই পেজটা নাই ওয়েবসাইটে। তো এটা আপনি বিভিন্ন খুঁজে বের করতে পারেন। আপনি হয়তো পুরো ওয়েবসাইটটা দেখলেন যে এই পেজটা তো নাই, তখন আপনি হচ্ছে তাকে বলবেন যে এই পেজটা নাই, তোমার আগে ল্যান্ডিং পেজ বানাই একটা পেজ ক্রিয়েট করো, তারপরে হচ্ছে তুমি কন্টেন্ট দাও, তারপরে আমি তোমাকে এসইও করে দেবো। তো আপনি যদি দেখেন কোনো সময় যে এমন একটা কিওয়ার্ড বা এমন একটা প্রোডাক্ট, এমন একটা সার্ভিস নিয়ে বায়ার বলতেছে যে এটা র্যাঙ্ক করানোর জন্য, কিন্তু ওই নামে কোনো পেজ নাই তার, তখন আপনি যে হচ্ছে তাকে এটা আপনি সাজেস্ট করবেন। অনেক সময় তো আপনাকে অ্যাক্সেস দিবে বায়ার, তখন আপনি তার ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন যে এই নামে কোনো পেজ আছে কিনা। মানে আপনি যদি ড্যাশবোর্ডে যান আপনার ওয়ার্ডপ্রেসের,
পেজ সেকশনে গেলে তো দেখতে পারবেন যে এই নামে কোনো পেজ আছে কিনা। ওখান থেকে সার্চও করা যায়। আমি আপনাকে অন পেজ এসিওর সময় দেখাই দেব যে আপনি ওখান থেকে পেজ সেকশনে যায় সার্চ করতে পারবেন আপনার কিওয়ার্ড দিয়ে যে এই নামে কোনো পেজ আছে কিনা। যদি থাকে দেখাবে, না থাকলে দেখাবে যে এই নামে কোনো পেজ নাই। বুঝতে পারছেন? সহজেই খুঁজে বের করতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ ভাই। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে robot.txt। এটা কি? এটা হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড বলতে পারেন। আমি লাইফ টাইম এক্সাম্পল দিলে বুঝবেন। ধরেন আপনার একটা বাসা আপনি ভাড়া নিলেন মিরপুরে, তো আপনি ওখান থেকে জবে চলে যান, সকালবেলা আসেন সন্ধ্যায়। এখন ওই বাড়ির মালিক তো আপনি না, মালিক হচ্ছে একজন, এবং ওই জায়গা হচ্ছে আপনি ভাড়া নিছেন। তো আপনার বেডরুমে অনেক তথ্য থাকতে পারে, অনেক সেনসিটিভ জিনিস থাকতে পারে, আপনার ওয়াইফ আছে, আপনার ছেলে সন্তান থাকবে, বা দামি কোনো জিনিস থাকতে পারে। এখন আপনার বাড়ির মালিক এখন হুট হাট করে কি আপনার বেডরুমে চলে যেতে পারবে? সে কিন্তু বাড়ির মালিক আর আপনি ভাড়া নিছেন। না, ছাড়া তো পারবে না। আপনার একটা পারমিশনের দরকার আছে না? যদিও সে বাড়ির মালিক, আপনি তো ভাড়া থাকেন, তো আপনাকে হুট করে বেডরুমে চলে যেতে পারে সে? না, এটা কখনোই পারবে না। নো, হি হ্যাজ নো রাইট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে পারবে না। তো এইটা হচ্ছে করে কিভাবে? এটা হয়তো আপনাকে ঘরের সামনে একটা লিফলেট লাগাই রাখবে যে আমি এই সময় তো এই সময় বাসায় থাকি না, আপনি এই সময় আমার রুমে যাবেন না। অথবা মনে করেন আগে থেকে বলে রাখবে যে ভাই আমি তো এই সময় থেকে এই সময় বাসায় থাকি না, এই সময় আপনার ভাবি একা থাকে, তো বেডরুমে কেউ যেন না যায়। বা আমার ওয়াইফও নাই কিন্তু আমার রুমে অনেক দামি জিনিস আছে, আপনার বেডরুমে যেন কেউ না যায় বলে রাখলেন। অথবা আপনি একজন মনে করেন সিকিউরিটি গার্ড রাখলেন, যে আপনার দরজার সামনে বসে রইলো একটা লাঠি নিয়ে, যে কেউ আইলে বলবে যে ভাই এখন বাসায় লোকজন নাই, আপনি ঢুকতে পারবেন না। বুঝতে পারছেন? একজন গার্ড। তো এরকম একটা গার্ড দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে। আপনার এমন কিছু আছে যে পেজের গুগলকে দিতে চান, গুগলের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে না। এটা হলো সাইট ম্যাপ হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে robot.txt, একটা হলো XML, আর একটা হলো HTML। তো আপনার হচ্ছে যেটা গুগলের জন্য বানায়, মানে robot.txt যেটা হয় সেটা হচ্ছে যে গুগলকে আমাদের সাইট ম্যাপে যেতে আমরা নিষেধ করি যে আমার অমুক অমুক পেজে তুমি যাবা না। কেন যাবা না? আমার কিছু কারণ থাকতে পারে। যেমন আমি একটা পেজে নতুন কন্টেন্ট আপডেটের কাজ করতেছি, পেজটা এখনো কমপ্লিট না। এই পেজটা যদি গুগল ক্রল করে, ইন্ডেক্স করে, গুগলে যদি কেউ সার্চ করে পায়, তাহলে আমার ইমপ্রেশন নষ্ট হবে না, যেহেতু আমার কন্টেন্টটা তো পরিপূর্ণ হয় না এখনো। হবে কি না? অবশ্যই হবে। আমার যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল কি আমি গুগলে ইন্ডেক্স করাবো যাতে হ্যাকাররা হ্যাক করতে পারে? না, এটা কখনোই করবে না। তো এরকম অনেক পেজ থাকে, বা আমার প্রাইভেসি পেজ আছে, আমার অনেকগুলো পেজ থাকতে পারে, প্রাইভেট অনেক কিছু থাকে না। তো এই পেজগুলো আমি চাই না গুগলের কাছে ইন্ডেক্স করাইতে। তখন আমি গুগলের কি ফোন নাম্বার আছে, গুগলকে বলবো যে গুগল ভাই আমার অমুক পেজ তুমি ইন্ডেক্স করবা না, আমার অ্যাডমিন প্যানেল জন্য তোমার ইন্ডেক্স করা দেখি না, এটাতে বলার সুযোগ নাই। তাহলে আপনি কিভাবে এখন গুগলকে বলবেন? তো এটা গুগলকে বলার জন্য হচ্ছে আপনাকে একজন দারোয়ান রাখতে হবে, সেটা হলো robot.txt। এটা একটা রবট, একটা স্পাইডার, যেটা গুগল আপনার ওয়েবসাইটে সেট করলে কোডের মধ্যে গুগল আপনার ওই পেজগুলোতে যাবে না। বুঝতে পারছেন? আপনি মানা করতে পারেন একটা কোড দিয়া যে গুগল তোমার রবট বা বট বা স্পাইডার কে আমার অমুক অমুক পেজে যাইতে দিবা না, তুমি যাইতে দিবা, ইন্ডেক্স তো দূরের কথা, তুমি দেখবাই না আমার ওই পেজে কি আছে। তো এইটা করার জন্য আমাদের একজনের কোড ব্যবহার করতে হয়, ওই কোডের নাম হচ্ছে robot.txt। বুঝতে পারছেন? জি। আমি কি একবার বলতেই তাহলে বুঝবেন জিনিসটা কি। ধরেন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের উপর আমি ঢুকি, এবং ইউআরএল এর শেষে যায় আমরা দিব /robot.txt, এটা দিব। দিলে এন্টার দিলে আমি দেখতে পারবো যে আমার robot.txt আছে কিনা। এই দেখেন আমাদের ওয়েবসাইটে robot.txt আছে না? জি। ভাই একটু জুম করেন না। দেখবেন। আচ্ছা, জুম করতেছি। এইটা, এই যে
স্টার্ট ইউর ব্লগ। এই যে ইউজার এজেন্ট, এটা স্টার চিহ্ন না, এটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড। এটার নাম হচ্ছে ওয়াইল্ড কার্ড। এটা দিয়ে আপনি ডিক্লেয়ার করতেছেন যে পৃথিবীতে যত সার্চ ইঞ্জিনের রবট এজেন্ট আছে সবাই আমার ওয়েবসাইটকে ক্রল করতে পারবে, ঢুকতে পারবে। বুঝতে পারছেন? ঢুকতে পারবে কিন্তু শো করতে পারবে না ল্যান্ডিং পেজ হিসেবে। না না, ঢুকতে পারবে, স্ক্যান করতে পারবে, ইন্ডেক্স করতে পারবে, সবকিছু করতে পারবে। এটাতে আমি এটাকে বুঝাইতেছি এই ওয়াইল্ড কার্ড দিয়ে। টিকেট হ্যাঁ, আর ডিজেলাও দিয়ে আমি এখন যদি কোনো একটা পেজকে বলে দেই আমার পেজের অমুক অমুক পেজ তুমি ঢুকতে পারবা না, তাইলে হলো অমুক অমুক পেজ শুধু ঢুকবে না। তো আমি কোনো পেজ আসলে গুগলের কাছ থেকে বন্ধ করি নাই, যার কারণে ডিজেলাওতে কিছু দেওয়া নাই। আপনাদের ক্লায়েন্টের যদি কোনো পেজ ডিজেলাও করার প্রয়োজনীয়তা থাকে তাহলে ডিজেলাও করে দিবেন। কিভাবে করবেন সেটা আমি একসময় শেখাবো। আর এটা হচ্ছে মানে আমরা এখন শুধু অ্যাকশন গাইড বানাচ্ছি, তো এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখাবো। কোন জায়গা থেকে এটা সেট আপ করতে হয় ওয়েবসাইট না থাকা পর্যন্ত আপনারা বুঝবেন না, ওয়েবসাইট আগে তৈরি করা শেখাইনি, তারপরে এগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তো মনে করেন ইউজার এজেন্টে আপনাকে এটা বলে দিলে সব ঢুকবে। এখন কোন কোন পেজ আপনি দেখাইতে চান না গুগলকে, সেই পেজগুলো এখন ডিজেলাও দিয়ে দিবেন, আর এখানে আপনার সাইট ম্যাপটা দিবেন আপনার। এখন বিষয় হচ্ছে যে আপনি মনে করেন যে এরকমের ক্লায়েন্টের এরকম কিছু পেজ থাকতে পারে যেগুলো র্যাঙ্ক হচ্ছে না, কোনো কারণে র্যাঙ্ক হচ্ছে না, মানে গুগলে ফার্স্ট পেজে আসতেছে না। এর একটা বড় একটা কারণ হতে পারে কোন পেজ তার ডিসঅ্যালাউ করা আছে। কোন পেজ যদি এই robot.txt দিয়ে ডিসঅ্যালাউ করা থাকে তাহলে কিন্তু ওই পেজ জীবন ভরে এসইও করলেও কিন্তু র্যাঙ্ক করবে না, কারণ গুগল কিন্তু ওই পেজে চাইতেই পারবে না। আপনি হলো আমার বাসায় ঢুকতেই দেন নাই, তাহলে আপনার মানে আপনার কাছে আমি টাকা পাই, কিন্তু আপনি আমার বাসায় আসতেই নিষেধ করে দিয়েছেন, তো আমার কি টাকা দিবেন আপনি? না না। তো গুগলে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন কিন্তু আপনার পেজ হচ্ছে ডিসঅ্যালাউ করা, তো গুগল তো ঢুকতেই পারতেছে না, র্যাঙ্ক করবে করতে। তো অনেক সময় দেখবেন বায়ার বলবে যে ভাই আমি তো অনেক কিছু করতেছি, আমার তো পেজ র্যাঙ্ক হচ্ছে না। চেক করে দেখবেন যে ওর কি robot.txt দিয়ে কোনো পেজ ডিসঅ্যালাউ করা আছে কিনা। কিভাবে চেক করবেন দেখাইছি না, এই যে robot.txt দিলেই দেখা যায়। আচ্ছা ভাইয়া, হ্যালো, বলেন। এটা কি যে কোনো পেজ যদি ডিসঅ্যালাউ করা থাকে তাহলেও এরকম হবে? হ্যাঁ, আপনার ভাই ডিসঅ্যালাউ করার জন্য তো অনেকগুলো ট্যাগ আছে, এটা তো একটা হলো robot.txt। না, দেখা যাচ্ছে তার কোনো পেজের মনে করেন সমস্যা আছে, যে 404 বা 504 এরর আছে, সেটা যদি সে ডিসঅ্যালাউ করে রাখে সেটাতে কি তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। না না, ওইটা তো সমস্যার কথা না, মানে আমি বলতেছি হচ্ছে যদি তার কোনো ইম্পর্টেন্ট পেজ যদি ডিসঅ্যালাউ থাকে যেটা সে প্ল্যান করতে যাচ্ছে, তো ওইটা আপনি খুলে দিবেন তাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ডিসঅ্যালাউ থাকে কি কোনো ব্যাকএন্ডের কোনো ভুলের কারণে নাকি? অনেক সময় এটা হয়ে যায় বিভিন্ন কারণে, আর অনেক সময় ভুলে মানুষ করে ফেলে, বা ডেভেলপাররা তো আর এসইও বুঝে না, তো মনে করেন অনেক সময় হয়ে যায়, বা অনেকগুলো মনে করেন মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় ক্রিয়েট হয়, বা অনেকে করে ফেলে ভুলে। মানে আমি হয়তো ওয়েবসাইট সম্পর্কে তেমন বুঝি না, বিজনেস করতেছি, আমি ভুলে বলে কিছু পেজ ডিসঅ্যালাউ করে ফেলছি। তো অনেক সময় হয় কি ভাইয়া, যে পেজ যখন ক্রিয়েট করে সম্পূর্ণ না শেষ হওয়া পর্যন্ত তো সেগুলো তো অ্যালাউ করে না। দেখা গেল 10টা পেজ ক্রিয়েট করতেছে, একটা পেজ অ্যালাউ করতে মনে নাই, যখন সে ডেলিভারি দিয়ে দিচ্ছে করতে পারতেছেন না, কিন্তু আপনি তো বুঝতেও পারতেছেন না যে কেন র্যাঙ্ক হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট অনেক সময় এটা বুঝবে না যে আমার এই পেজটা না, এতগুলো পেজ ছিল, আমার এই পেজটা নাই কেন, সে তো বুঝবে না। সেটাই, আপনার ওয়েবসাইটের ভিতরে গেলে দেখবেন পেজ আছে, তারপরে আপনি মনে করেন সার্চ কনসোলে গেলে দেখবেন পেজ আছে, কিন্তু ইনডেক্স হইতেছে না, কারণ আপনি তো ডিসঅ্যালাউ করে রাখছেন। আর ডিসঅ্যালাউ কিন্তু ভাই শুধুমাত্র এইটা দিয়েই করে না, আর অনেক কিছুতে করা যায়, আস্তে আস্তে সব জানবেন। আচ্ছা, আমরা ফেসবুক দিয়ে একটু দেখি। robot.txt না থাকলে কি হবে ভাই, কিভাবে বুঝবো? না থাকলে যে চেক করলে দেখবেন নাই, এই যে এখানে যে এই যে এন্টার দিলে দেখবেন যে কিছুই নাই, নট ফাউন্ড পেজ আসবে, তখন দেখবেন যে এই ওয়েবসাইটে কোনো robot.txt নাই। আর robot.txt কিন্তু বানানোটা দরকার, গুগল আপনাকে বানাইতে বলছে। গুগলের যে আপনাকে বলছিলাম না র্যাঙ্ক করার জন্য 200 ফ্যাক্টর আছে, পরীক্ষা প্রশ্নপত্রের মতো যত মানবেন তত পয়েন্ট পাবেন, আপনার তত র্যাঙ্কে যাবেন। তো ওরকম একটা ফ্যাক্টর হলো robot.txt, এটা আপনাকে কিন্তু বানাইতে হবে। এমন না যে ভাই আমার দরকার নাই বানাইলাম না, বানাইতে হবে। বানায়া আপনি কিছু না করলেন, আপনাকে ক্রিয়েট করে দিতে হবে, গুগলকে বুঝাইতে হবে, গুগলকে আপনাকে মানে ইনডেক্স করার জন্য ওয়াইল্ড কার্ড চিহ্নটা তো দিতে হবে, সব সার্চ ইঞ্জিন কিন্তু আসার অনুমতি দিতে হবে, বুঝছেন নাই?
বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু ফেসবুকে ঢুকছি, ফেসবুকে robot.txt দেখছেন কত? অনেক সময় নষ্ট কি খালি ওই ফেসবুকে robot.txt কত দেখছেন? কথা বলে না। দেখতে পাচ্ছি কিন্তু পড়তে এই দেখেন কায়দা দেখেন করছে কি, ইউজার এজেন্ট একটু জুম করলে পড়তে পারতাম। আচ্ছা জুম করতেছি আপনাদের। ভাই কিছু মনে করেন না, শর্টকাট আছে, কন্ট্রোল ধরে আপনি যদি স্ক্রলারটা জুম করেন না তাইলে। না না সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে কি দেখেন এইখানে কিন্তু ওয়াইল্ড কার্ড ব্যবহার করে না, দেখছেন কোন জায়গায় ওয়াইল্ড কার্ড ব্যবহার করা দেখছেন? জি 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 ওয়াইল্ড কার্ড ব্যবহার করে না, কিন্তু এখানে দেখেন ওরা প্রত্যেকটা মানে বটকে বলতেছে ইউজার এজেন্ট, অ্যাপল বট মানে আইফোনের বটকে বলতেছে তুমি আমার এই পেজে যাবা না, এই পেজে যাবা না, এই পেজে যাবা না, দেখেন ডিসালাও অমুক পেজ, ডিসালাও অমুক পেজ, ডিসালাও অমুক পেজ, ডিসালাও মানে ফেসবুক স্ল্যাশের পর যে অংশটুকু থাকে সেটুকু শুধু দিচ্ছে। আর যদি ফেসবুক দিয়ে দেন এখানে যদি ডিসালাও ফেসবুক অমুক লাগে তাহলে কিন্তু পুরো ফেসবুক ব্লক হয়ে যাবে। তো আপনার কিন্তু ডোমেইন দেওয়া যাবে না, মানে ডোমেইনের পরের যে অংশটা থাকে না একটা পেজের তো আলাদা একটা ইউআরএল থাকে যেটাকে আমরা স্ল্যাগ বলি, বা আপনার হচ্ছে অনেক সময় অনেক নামে আপনারা চিনবেন, আপনার হচ্ছে কি বলে ইউআরএল পার্ট বা তারপর হচ্ছে অনেক কিছু এক এক নামে ডাকা হয়। তো আপনি হচ্ছে মনে করেন এই অংশটুকু শুধু দিবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিসেলাও অমুক জিনিস, ডিসেলাও অমুক পেজ, ডিসেলাও অমুক পেজ, এই দেখেন ফেসবুক কত ডিসেলাও করছে এই অ্যাপল বটের কাছ থেকে, আইফোনের কাছ থেকে, যে তুমি আমার অমুক অমুক জিনিস দেখবা না। আমার মনে করেন বিং বটের কাছ থেকে দেখেন কত কিছু ডিসেলাও করছে। তারপরে দেখেন এই যে এই বটের কাছ থেকে মনে করেন যে কতগুলো ই করছে। তারপরে দেখেন ডাকডাকগো বট মানে একটা সার্চ ইঞ্জিন আছে ডাকডাকগো, যে যারা মনে করেন যে হ্যাকার ম্যাকার আছে ওদের কাছে দেখেন কতগুলো পেজ ব্লক করছে। তারপরে দেখেন এই দেখেন কত জায়গা থেকে কত বটের কাছ থেকে, এই যে গুগলের কাছ থেকে দেখেন কতগুলো বট ব্লক করছে, গুগল ইমেজের কাছে কতগুলো পেজ ব্লক করছে। তো আপনার অনেকগুলো মানে লিঙ্কডইন বটের কাছে দেখেন কতগুলো ব্লক করছে, এমএসএন বট থেকে দেখেন কতগুলো বট ব্লক করছে, মানে অনেকগুলো সার্চ ইঞ্জিনের কাছে, পিন্টারেস্ট বটের কাছ থেকে দেখেন বট ব্লক করছে, যেগুলো এই যে স্ক্রেমিং ফ্রড, স্পাইডার মানে এই যে এসইও অডিট করে স্ক্রেমিং ফ্রড ওইটার কাছ থেকে দেখেন কতগুলো পেজ ব্লক করছে। চাইলে আপনি এটা দিয়ে ই করতে পারবেন না, এই পেজগুলোকে অডিট করতে পারবেন না স্ক্রেমিং ফ্রড দিয়ে, দেখছেন? জি শিওর। তো robot.txt আমরা যেমন একটা পেজকে ব্লক করতে পারি যে এই পেজে তোমরা যাবা না, অমুক অমুক কোম্পানি আমার পেজ দেখবা না, এই পেজে তুমি যাইতে পারবা না। তো এটা আপনি বলে দিতে পারেন, আর এটা আপনার তৈরি করা লাগবে। এখন আপনার ক্লায়েন্টের আছে কিনা এটা দিবেন, যদি না থাকে তাহলে আপনি কি করবেন, না থাকলে হচ্ছে আপনি হচ্ছে একটা বানাবেন, বানানোটা একদম ইজি। আপনি এই যে একটু আগে আমার ওয়েবসাইটে যেটা দেখাইলাম ওইটাকে কপি করে একটা টেক্সট ফাইলে নিবেন, আমি দেখাই। তো আপনি এটাকে এভাবে কপি করবেন, কপি করার পর একটা টেক্সট ফাইল নেবেন, এই টেক্সট ফাইল এখান থেকে টেক্সট ডকুমেন্ট নেবেন, এখান থেকে আপনি এইখানে পেস্ট করবেন এইখানে। তো এইটাকে পেস্ট করে এইটাকে সেভ করবেন, সেভ অ্যাজ, এটা দিয়ে এখানে দিবেন robot.txt এটা দিয়ে আপনি হচ্ছে সেভ করবেন। তো সেভ হয়ে গেল। এখন দেখেন ডাউনলোড সেকশনে যদি আমি যাই, এই দেখেন robot.txt নামে একটা সেভ করছি আমি, এই যে একটা ফাইল সেভ হয়েছে না, জি এইটা বাইরে পাঠাই দিতে হবে। এই যে এটা কিন্তু বাইরের ওয়েবসাইটে ইউআরএল হবে সাইট ম্যাপটা, তো বাইরের ওয়েবসাইট দিয়ে তারা আপনি এটা বাইরকে দিয়ে দিবেন। তো বাইরকে বলবেন যে এই যেটা বলে প্লিজ আপডেট ইওর robot.txt ফাইল as we provide in the attachment file। আমি হলো অ্যাটাচমেন্ট ফাইলে তোমাকে দিয়ে দিছি, যেটা তুমি হলো তোমার ওয়েবসাইটে আপডেট করে নাও। কিভাবে আপডেট করবে এটা সে ডেভেলপারকে করে নিবে, আর আমি হলো আপনাদের সামনের ক্লাসগুলো শেখাবো। আর আপনি হলো এখন অ্যাকশন প্ল্যান দিতেছেন, বাইরের robot.txt ফাইল না থাকলে
বায়ারকে আপনি এরকম বানাবেন, কিভাবে বানাবেন শেখাই দিলাম। বানানোর পরে আপনি হচ্ছে বায়ারকে হচ্ছে এই বলে দিবেন যে আমি তোমাকে দিয়ে দিচ্ছি অ্যাটাচমেন্ট ফাইলে, তুমি হলো এটাকে অ্যাড করে নাও, আপডেট করে নাও। বুঝাইতে পারছি? ভাই বুঝছি। ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার। আচ্ছা, তারপর হলো HTML সাইট ম্যাপ। সাইট ম্যাপ হলো দুই ধরনের হয়, একটা হলো HTML সাইট ম্যাপ আর একটা হলো আপনার XML সাইট ম্যাপ। সাইট ম্যাপ মানে কি? সাইট ম্যাপ মানে হচ্ছে সূচিপত্র। আমরা যখন বই পড়ি আমরা কিন্তু দেখি যে বই প্রথম পৃষ্ঠায় একটা সূচিপত্র থাকে, কোন অধ্যায়ে কি আছে, তাই না? জি, ইনডেক্স পেজ। জি ভাইয়া। তো ওই রকমের হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কোন পেজে কি আছে একটা পেজ বানাইতে পারেন, যে পেজটার নাম হবে হলো সাইট ম্যাপ। এই রকমের একটা যদি না থাকে সাইট ম্যাপ চেক করবেন কিভাবে আমি দেখাই। ধরুন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, এখানে হচ্ছে দিবেন সাইট ম্যাপ, এন্টার দিবেন। তো দেখবেন যে এটার কোনো সাইট ম্যাপ আছে কিনা। তো দেখেন এটা হচ্ছে শুধু গো হোম পেজ, সাইট ম্যাপ নাই। এটা হচ্ছে আসতেছে নট ফাউন্ড আসতেছে। তো আপনার যদি কোনো সাইট ম্যাপ থাকে তাহলে আপনি হচ্ছে দেখতে পারবেন এইভাবে। এখান থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন এই যে এইটুকু দিয়ে হচ্ছে দেখা যায় সাইট ম্যাপ। এতটুকু সার্চ করবেন। দেখেন এই যে আমরা ক্রিয়েটিভে আসলাম, এখানে একটা স্ল্যাশ দিব এবং এখানে আমরা লিখবো সাইট ম্যাপ। এই যে সাইট ম্যাপ লিখে এন্টার দিব। দেখেন ওদের একটা সাইট ম্যাপ পেজ লোড হইছে না? জি জি। হ্যাঁ জি ভাই, দেখা যাচ্ছে। এইটা হলো ওদের পেজ। এই দেখেন ইউআরএল সাইট ম্যাপ, এবং এই পেজটার নামই হলো সাইট ম্যাপ। এবং এই পেজে হলো ওদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সব পেজ সাজানো। এই যে হোপ, অ্যাবাউট, সাকসেস স্টোরি, ফ্রিল্যান্সিং, কন্টাক্ট, আওয়ার কোর্স, তারপর ডিজিটাল এন্ড ডিজাইন এন্ড মাল্টিমিডিয়ার যত পেজ, ওয়েবের যত পেজ, ডিজিটাল মার্কেটিং এর যত পেজ, ফাইল ফিল্ম মিডিয়ার যত পেজ, সব পেজ এক জায়গায়। কোন একজন ভিজিটর চাইলে এখান থেকে যে কোনো পেজ চাইতে চাইলে সে ওই পেজে চলে যেতে পারবে। এইটা হলো একজন মানুষের জন্য বানানো হয়, যাতে তার ওয়েবসাইটে কোন পেজে কি আছে এক পেজের মাধ্যমে জানার জন্য। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। এটা কিভাবে বানাবেন এটা আমি এখন দেখাইতে পারছি না, কারণ অনেক সময় লাগবে। এটা হলো আপনাকে প্রত্যেকটা পেজ নিয়ে আসতে হবে এবং ওই পেজটা হাইপারলিংক করতে হবে। পেজ নিয়ে আসতে হবে, হাইপারলিংক, পেজ নিয়ে আসবেন, হাইপারলিংক, মানে এইভাবে বানায়। আমি দেখাই আপনাদের। মনে করেন যে এইটা হলো হোম পেজ, তো আমি লিখবো, আমি যখন রেডি করব এইভাবে লিখবো হোম। হোম লেখার পর আমি হচ্ছে মনে করেন এই পেজে যাব, ওদের হোম পেজে যাব। হোম পেজে এটাকে লিংক কপি করব। কপি করার পর এখানে আসবো, এটাকে এইভাবে ধরবো। এখান থেকে হচ্ছে আমি হচ্ছে হাইপার লিংক করব, লিংকে ক্লিক করব। এইখানে আমি ওই লিংকটা দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। তো এটা হলো হোম গেল। হোমের পরে কি থাকবে? এবার নিচে যাওয়ার পর আমাকে দিতে হবে কি, এই পেজের আছে হোমের পর অ্যাবাউট আস। তো আমি হলো সার্চ করব অ্যাবাউট আস। এই যে অ্যাবাউট আস কপি করলাম। তারপরে মনে করেন এইখানে দিব পেস্ট অ্যাবাউট আস। আচ্ছা এটা ছোট করে নিচ্ছি। অ্যাবাউট আস, এইটাকে আমি আবার এখন লিংক করব। কিভাবে করব? ওয়েবসাইটে যাব, এই যে অ্যাবাউট আসটাকে কপি করব, লিংকটাকে কপি করব এবং তারপরে এখানে আসবো, এটাকে আবার হাইপার লিংক করব। এই যে লিংক এখানে দিব, পেস্ট, কপি। এবার ওর যত পেজ আছে সব আমি একটা সুন্দর করে সাজাবো। এটা আমি যত ভালো সাজাইতে পারেন তত লাভ। আপনি ওরা যেমন এই যে অনেক সুন্দর করে সাজাইছে, ওরা যেমন এই যে এখানে সুন্দর করে সাজাইছে এইভাবে আপনি সুন্দর করে এটা সাজাইতে পারেন। সাজানোর পর ফুল কপি করে একটা পেজের নাম সাইট ম্যাপ দিয়ে এখানে পেস্ট করে দিয়ে পেজ পাবলিশ করে দিবেন, তাহলে এটা সাইট ম্যাপ পেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? সাইট ম্যাপ পেজটা মানে কেন লাগবে, মানে এটা একটু বুঝে দিবেন আরেকবার। এইটা হলো লাগবে এই কারণে যে আপনার ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে, হাজার হাজার পেজ। কোন পেজে কি আছে এটা আমার এখন খুঁজে বের করা অনেক টাফ।
আপনি একটা পেজ বানাই দিবেন, একজন ভিজিটরের জন্য ওই পেজে যায়, আপনার যে পেজে তার যাইতে হবে ওই পেজে সব পেজের লোকেশন দেওয়া আছে, একটা পেজে ক্লিক করে চলে যাবে। যেমন ধরেন এই যে এই পেজে যদি আমি যাই, আমার যদি এখন এইখানে যাওয়া লাগতো তাহলে এই যে ফ্রিল্যান্সিং এ ক্লিক করা লাগতো, ফ্রিল্যান্সিং ক্লিক করার পর বিভিন্ন কোর্সে যাওয়া লাগতো, কোর্সে যাই এই যে মাল্টিমিডিয়া গ্রাফিক্সে যাওয়া লাগতো, এখানে কোন কোর্স আছে সেই কোর্সে যাওয়া লাগতো। আর এখন কিন্তু আমি যদি সাইট ম্যাপে যাই এত ক্লিক আমার দেওয়া লাগবে না, আমি যাবো হলো কোথায় মাল্টিমিডিয়া আর হচ্ছে ইসে ডিজাইনের মাল্টিমিডিয়া থেকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে চলে যাবো। এই যে সরাসরি কোর্সে চলে আসলাম, দেখলেন সুবিধার জন্য ইউজারের। বুঝাইতে পারছি? স্যার এটা কি আপনি ক্যাশ দিয়ে সাইট ম্যাপ লিখছেন তখন এখানে পুরোটা আসছে, তো এটা কি ওয়েবসাইটে থাকবেই নাকি আমাদের তৈরি করা লাগবে? যদি থাকে তাহলে তো থাকলোই, না থাকলেই তো যে আপনি অ্যাকশন প্ল্যান বানাই দিচ্ছেন যে এটা নাই। ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। বেসিক্যালি তো একদম নিচে একটা যে কোনো একটা ওয়েব পেজের একদম নিচে এই লিঙ্কগুলো দিয়ে দেয় আর কি, মানে যেটাকে আপনার ন্যাভ বা ন্যাভ না সরি, যেটা আপনার বটম সাইডে যেটা থাকে আর কি, এটা নামটা আমি ভুলে গেছি গা, ফুটারে অনেক সময় দেওয়া থাকে, কিন্তু ফুটারে ওইটা দেওয়া থাকা ছাড়াও আপনার হচ্ছে আলাদা একটা হচ্ছে আপনার সাইট ম্যাপ তৈরি করতে হয়, এটা এর একটা টার্ম। সাইট ম্যাপ তৈরি করলে কি হয়, ওই জায়গা থেকে মানুষ সবাই সহজে ঢুকতে পারে। আপনি এখানে হয়তো এখানে এইভাবে লিখে রাখছেন, কিন্তু এইটা হলো এক ধরনের জিনিস, সাইট ম্যাপের ব্যবহারটা হলো আরেক ধরনের। বুঝতে পারছেন? এটা হলো অনেক সময় হয় কি গুগল ইন্ডেক্সের ক্ষেত্রে সাইটটা না থাকলে গুগল অনেক সময় গুগলের যে রোবটটা আছে ওটা ইন্ডেক্স করে না ওয়েবসাইটটাকে। না ওইটা আবার আলাদা সাইট ম্যাপ, ওইটা হলো এক্সএমএল সাইট ম্যাপ। আমরা তো এখন এইচটিএমএল সাইট ম্যাপ নিয়ে কথা বলতেছি। এইচটিএমএল সাইট ম্যাপ বানালে মানুষের জন্য, মানে ইউজারের জন্য, আর এই এক্সএমএল সাইট ম্যাপ বানাবো হচ্ছে আমরা ওয়েবসাইটের রোবটের জন্য, যাতে সহজে ক্রল করতে পারে, ইন্ডেক্স করতে পারে। এই দেখেন ওদের কিন্তু এখানে কি আছে নাই যে আপনি যেটা বলতেছিলেন, ওদের হেডারে মানে ফুটারে কি ওদের লিঙ্কগুলো আছে নাই যে সবগুলা আছে কিনা? কিছু কিছু আছে, এখানে হচ্ছে সারমর্ম বা সারাংশ বলতে পারি, আর ওখানে হচ্ছে ফুল সাইটের ম্যাপ। আর এই দেখেন নিচে একটা দেখেন লেখা আছে সাইট ম্যাপ, এখানে ক্লিক করলে দেখেন আমাকে এই যে সাইট ম্যাপে নিয়ে আসতেছে, দেখছেন? এটা একটা পেজ ভাই, এটা হলো আপনার হেডার ফুটার, আর এটা হলো একটা পেজ। বুঝাইতে এটা কিন্তু খুব কম ওয়েবসাইটে এই সাইট ম্যাপটা দেয়, আমি দেখিনি কখনো এটা। কোন ওয়েবসাইটে দেয়, যারা জানে না তারা দেয় না। কারণ আপনি তো এক্সপার্ট, আপনি তো আপনার বলবেন। বড় বড় ওয়েবসাইটগুলোতে সাইট ম্যাপ থাকে। হ্যাঁ, বড় বড় যারা কনসার্ন, মানে এসইও তে যারা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন তারা দেয়। আপনি বলেন ভাই বাংলাদেশ অমুক কোম্পানি দেয় না, আরে ভাই ওরা তো জানেই না, ওরা এসে বুঝে নাকি, ওরা করার কাম করতেছে। তো আপনি যেটা করবেন, যদি আপনি সাইট ম্যাপ না পান কিভাবে চেক করতে আমি দেখাই দিছি। যদি দেখেন ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ HTML সাইট ম্যাপ, তো বলবেন প্লিজ ক্রিয়েট এ HTML পেজ এন্ড the page URL should be, এরকম একটা পেজ URL হবে domain.html and body of the page should be below, এটা দিয়ে দিবেন, যেখানে লিখে দিবেন ও পেস্ট করে নেবে। তারপরে হলো XML সাইট ম্যাপ, এই যে একটু আগে একজন বলছিল যে ইন্ডেক্স করা সুবিধা হয়, এইটা হলো আপনার ওয়েবসাইটের রোবটের জন্য বানাইতে হয়, এটা হলো মানুষের জন্য, আর এটা হলো রোবটের জন্য। রোবটের জন্য কিভাবে বানায় আমি একটু দেখাই আপনাকে। sitemap.xml এন্টার দেন। এখন দেখেন একটা সাইট ম্যাপ বাইরে এসেছে, দেখতেছেন? এখানে কোনো লেখা দেখতেছেন না ইউআরএল পাইতেছেন? সব ইউআরএল। এইটা এক ধরনের সাইট ম্যাপ, এটাকে বলা হলো এক্সএমএল সাইট ম্যাপ। এই যে এক্সএমএল সাইট ম্যাপ, এটা তৈরি করা হলো গুগলের বট বা অন্যান্য বটের জন্য, কারণ ওরা কিন্তু সারফেস ল্যাঙ্গুয়েজ, আমরা যে ইংরেজি বুঝি এটা কিন্তু বুঝে না, ওরা কোড বুঝে। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে একটা একটা করে পেজ ভিজিট করে ওর ইন্ডেক্স করা কঠিন হবে। আর আপনি যখন সাইট ম্যাপ তৈরি করবেন, এই যে এই এক্সএমএল ফাইল তৈরি করবেন, তখন এই সাইট ম্যাপটা হচ্ছে আপনি এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজের লিংক আছে জায়গা, এবং আপনি গুগল সার্চ কনসোলে যাইয়া এই সাইট ম্যাপটাকে আপনি হচ্ছে সাবমিট করে দিতে পারেন, তাহলে খুব ইজিলি গুগল আপনার পুরো ওয়েবসাইট ইন্ডেক্স করতে সুবিধা হবে। বুঝতে পারছেন?
জি ক্লিয়ার। এই জন্য হচ্ছে এটা বানানো হয়। গুগলের সাইট ম্যাপের জন্য এক্সএমএল সাইট ম্যাপ দরকার গুগলের জন্য, আর মানুষের জন্য হলে এইচটিএমএল সাইট ম্যাপ দরকার। এইচটিএমএল একটু আরেকবার বলেন না, বুঝি ভাই গুগলের রবট বা বট আপনার ওয়েবসাইটে আইসে একটা একটা করে পেজ ভিজিট করে করে দেখে তারপরে ইন্ডেক্স করানোর সময় সাপেক্ষ। এটা আপনার অনেক দেরি লাগবে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হতে। সহজে ইন্ডেক্স করাইতে চাইলে গুগলকে একটা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করে দিতে হবে, যেখানে আপনার ওয়েবসাইটে শুধু লিংক থাকবে। এখানে দেখেন সব শুধু লিংক আর কিছু না। আপনার ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজের লিংক আছে জায়গা। এটা একটা পেজ, আপনার ওয়েবসাইটের একটা পেজ। এই পেজটা আপনি সার্চ কনসোলে গুগলের কাছে সাবমিট করলে এই পেজে আসলে তার আর আপনার ওয়েবসাইট ভিজিট করা লাগবে না। এই পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটে সব পেজ ইন্ডেক্স করে নিতে পারবে। ওই আপনার গুগল তো আপনার ওয়েবসাইটে কন্টেন্ট ইন্ডেক্স করে না, করে আপনার ইউআরএল ইন্ডেক্স। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এটা তৈরি করবেন কিভাবে সেটা একটু দেখাই। এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর নামে একটা টুল আছে, এখানে চলে আসবেন। এখান থেকে আপনি সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন ফ্রিতে। এখানে আপনি মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট নাম দিয়ে স্টার্ট দিবেন, আপনার ইউআরএল দিলে এটা অটোমেটিক তৈরি করে দিবে আপনার। এবং আপনি বায়ারকে দিয়ে দিবেন যে তোমার ওয়েবসাইটে এটা পাবলিশ করে নাও। কিভাবে করবে এটা তোমার ব্যাপার, আমারে করতে বললে টাকা দাও, আমি করে দেবো। আমি এখন প্রেসক্রিপশন দিতেছি, বানাই দিতেছি। এখন মানে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে নেওয়ার দায়িত্ব তার। এখন সে যদি আমার হাতে করাইতেছে সে টাকা দেখ, আমি করে দেবো। ভাইয়া বলেন ভাই, এইসব কাজের জন্য কি ভাই আমাকে ইয়া করবে? 100% করবে, কেন করবে না? এগুলো কি কাজ না? এগুলো কঠিন কঠিন কাজ। এগুলো মনে করেন ভাই কি এগুলো বুঝে? ভাইয়া ফাইবার সম্পর্কে একটা কথা বলি। আমরা তো ফাইবারে গিগ দেওয়ার সময় রেটটা দিয়ে দেই যে এত ডলার আমি কাজটা করে দিব। অথচ ওয়েবসাইট দেখার পর হয়তো কাজ কম বেশি হতে পারে, তখন আমি রেটটা কিভাবে কি করব তাকে? ভাই ওইটা তো মনে করেন যে যত বেশি হবে এটা কিছু করার না, এটা মার্কেট প্লেস। ওইখানে গিগ দিবেন কিওয়ার্ড র্যাঙ্কিং এর উপরে, যে আপনি 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করে দিবেন। তো ওইটা তো আর আপনি কিওয়ার্ড র্যাঙ্কিং এর সাথে যেই বিষয়গুলো যাবে সেগুলো শুধু করবেন। অন পেজ এসইও করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, ব্যাকলিংক করবেন। মানে আপনি তো ডিফাইন করে দিবেন, গিগের ডেসক্রিপশনে বলেই দিবেন কি কি দিবেন। ওর বাইরে তো কিছু দিবেন না। মানে আপনি বাইরে তো আর কিছু করে দিবেন না। ওর হয়েছে প্রবলেম আছে, ভালো কথা। কারণ আমার গিগ ডেসক্রিপশনে যা দেওয়ার কথা নাই তা আমি কি দিব? যদি নিতে চাইতে টাকা দিবে, আবার আলাদা কাস্টম অর্ডার করবে। তখন তো আমি সাইট অডিটও করবো না, অডিট রিপোর্টও দিব না তাকে। আমার গিগে যা অর্ডার দিবে আমি ডেসক্রিপশনে যা দিতে চাইছি তাই দিব। বাড়তি কিছু নিতে চাইলে কাস্টম অর্ডার করতে হবে। আচ্ছা ভাইয়া, ধরেন ফুল এসইও সম্পর্কে একটা সার্ভিস দিলাম, ঠিক আছে? এই সার্ভিস ফুল ওয়েবসাইটটা আমি ঠিক করে দিব। এটার জন্য আমি যে রেটটা ধরবো, হাই বা লো, $100 বা $150 একটা যদি রেট ধরি, তখন যদি এর থেকে বেশি কাজ করা লাগে, ধরেন আমার সময় বেশি যাচ্ছে, পরিশ্রম বেশি যাচ্ছে, তখন কি তার কোনো অ্যামাউন্ট চার্জ করতে পারবো? না, আপনি ওই ধরনের কোনো গিগ দিবেনই না। মানে হচ্ছে আপনি গিগ দিবেন কি গিগ? আপনি যেটা বললেন যে ভাই ফুল ওয়েবসাইটে কাজ করবে, এই গিগটার নাম কি? এই গিগটার নাম হলো গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ র্যাঙ্কিং এ যেটা করে সেটা হলো কিওয়ার্ড র্যাঙ্ক করে দেয়। এখন আপনি ডেসক্রিপশনে যেটা বলে দিবেন এইটুকু পর্যন্ত করবেন, আপনাদের বেশি কাজ করার প্রয়োজনে তো পড়বেই না। আপনি এমন কোনো দায়িত্ব নেন নাই যে আপনি তার ওয়েবসাইটে যত প্রবলেম থাকবে সব সমাধান করে র্যাঙ্ক করে দিবেন, এমন দায়িত্ব তো নেন নাই। এটা তো কখনোই হবে না। আমি আমার গিগে যতটুকু দিব ততটুকুই আমি কাজ করবো। আমি বাকি কাজ তো করবোই না কখন। এটা কেন করতে যাবো আমি বাকি কাজ? বাকি কাজ যদি করতে হয় তখন আমি নতুন প্রপোজাল তারে তখন দিব, বাকি কাজের জন্য আলাদা থাকবে সেটা। সেটাই আমার যতটুকু উল্লেখ থাকবে তার বাইরে যখনই যাবে সে যদি করাইতে তখন তাকে আলাদা অফার। সেটাই। এই দেখেন এক্সএমএল সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। এটাকে ডাউনলোড করবেন, ফাইলটা ডাউনলোড করে এই ফাইলটা এখন এই দেখেন আমার ওয়েবসাইটে যত লিংক আছে এখানে আছে না, দেখছেন? তৈরি করা এখন ইজি ব্যাপার, মানে কঠিন ব্যাপার? তৈরি করে ফেলছি না? আমার ওয়েবসাইটে যত লিংক আছে 1 সেকেন্ডেই হয়ে গেছে। জি ক্লিয়ার। হয়ে গেছে। এইভাবে আপনি এই যে এটা যে তৈরি করবেন, এটা যে তৈরি করে তারপরে বায়ারকে বলবেন। আচ্ছা, যেগুলো ইন্ডেক্স করা হয়নি গুগলে সেগুলো কি এই জায়গা অ্যাড হবে? এই যে লিংক গুলো হলো বা সাইট ম্যাপটা হলো, ওয়েবসাইটের যত পেজ আছে সব হবে, ইন্ডেক্সের ব্যাপার না তো। আপনি ইন্ডেক্স করার জন্য এটা ব্যবহার করবেন। ইন্ডেক্স যেগুলো নাই ওইগুলো আসবে, সব আসবে। ইন্ডেক্স হইছে না হইছে এভরিথিং পেজ আসবে। আচ্ছা, এখানে দেখেন এক্সএমএল সাইট ম্যাপ যদি না থাকে তাহলে বায়ারকে বলবেন ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ এক্সএমএল সাইট ম্যাপ।
তারপরে বলবেন যে এই যে এই কথাটা বলে দিবেন যে প্লিজ আপডেট ইউর এক্সএমএল সাইটম্যাপ, উই প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট ফাইল। এই যে আপনি এই যে ফাইলটা বানাইলাম একটু আগে, এই ফাইলটা বায়ারকে দিয়ে দিবেন যে আমি বানাইছি, এটা তোমার ওয়েবসাইটে পাবলিশ করে নাও। কিভাবে পাবলিশ করতে হয় ওইটা কিন্তু আমি এখন শেখাচ্ছি না, ওইটা আপনাদেরকে শেখাবো কিভাবে ওয়েবসাইটে এটা পাবলিশ করতে হয়। আচ্ছা ভাইয়া, আমরা কি অডিটের সময় এগুলো সব রিপোর্ট দিয়ে দিব? না না, অডিটের সাথে অ্যাকশন প্ল্যান যদি দিতে চান তাহলে যেগুলো অ্যাকশন প্ল্যানে দিতেছি আমি অ্যাকশন প্ল্যান। কিন্তু অডিটের সাথে অ্যাকশন প্ল্যান দিতে গেলে দেখা যাচ্ছে তো আমার তো ফুল কাজ করাই হয়ে গেল প্রায়। না, অডিটে তো আমরা কাজ করতে হবে সেটা তারা উল্লেখ করে দিচ্ছি, তার কি কি মিসিং আছে সেইগুলো তারা জানাই দেবো যে আপনার এটা না এটা আপনার করতে হবে, সেটা আছে ওইটা রিপোর্টের কাজ। আপনার এই যে এখন যেটা করতেছেন এটা তো আপনি তাকে কাজ করে দিতেছেন না, আপনি তাকে প্রেসক্রিপশন দিতেছেন, আপনি ওষুধ দিতেছেন। আপনি এক্সপার্ট, আপনি কার্ডিওলজিস্ট, আপনার ইসিজি করায় ধরা খাইছে আপনার সমস্যা আছে অডিটে, এখন আপনি প্রেসক্রিপশন লিখতেছেন, আপনি ওষুধ দিতেছেন নাকি? ওষুধ দিলে সে না টাকা দিবেন, টাকা নিবেন। এই যে এইগুলো তো অ্যাকশন প্ল্যান দিতে হবে। হ্যাঁ, অ্যাকশন প্ল্যান তো দিতেই হবে। অ্যাকশন প্ল্যান না দিলে খালি অডিট করে দিবেন, মানে প্রবলেম ধরাই দিলে শুধু অডিট তো হবে না, শুধু অডিট দিলে তার পেমেন্ট হবে না। অ্যাকশন প্ল্যান না দিলে তো অডিটটা ইনকমপ্লিট হলো। আপনি অডিট তো সে নিজেও টুল দিয়ে করে নিতে পারে এসিএম রাশ দিয়া, তারপরে অ্যাকশন প্ল্যান কে দিবে? এসি এক্সপার্টের কাছে কেন আসবে? আমি ডাক্তারের কাছে কেন দেবো? আমি ল্যাবরেটরিতে যে রক্ত পরীক্ষা করে দেখলাম আমার মনে করেন যে এই ডেঙ্গু হয়েছে, এখন কথা হলো কি আমি তো নিজেই এখন ওষুধ খাবো, তাই না? জি ভাই, জি না, ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাবো, এমবিবিএস এর কাছে, সে আমাকে রক্ত পরীক্ষা করবে, পরীক্ষা করার পর সে প্রেসক্রিপশন লিখে দিবে, তার দায়িত্ব কোন তো তার পার্সেন্ট তার টাকা দিব 700 টাকা। আর আপনি কি বলতেছেন নাকি শুধু রক্ত পরীক্ষা করার পর তার টাকা দিয়ে দিলাম? ডাক্তার ওষুধ লিখে দিবে, আমাকে ওষুধ কিনতে গেলে আমার ওই যে তখন ফার্মেসিতে গিয়ে আমার টাকা দিয়ে ওষুধ কিনতে হবে। আমাকে যদি ওই ক্লায়েন্ট আমার কাছে যদি নতুন করে কাজ করে নিতে হয় তাহলে ওষুধ কিনে টাকা দিতে হবে আমাকে, এরকম। সেটাই, এখন এই প্রবলেমগুলো সমাধান যদি বলা যায় এগুলো করে দাও। স্যার এখন আমি মনে করি আমি দিলাম মানে এসি এডিট করতেছি, অ্যাকশন প্ল্যান দিলাম, তো অ্যাকশন প্ল্যানে আমি ক্লায়েন্টকে দিচ্ছি, ক্লায়েন্টের কাছে কি মানে আমি অ্যাকশনে দেখতেছি তাহলে আমি সলিউশন করতে পারবো। কথা বোঝা যাচ্ছে না ভাই, কথা বোঝা যাচ্ছে না। আমি নিজে কিছুই বুঝতেছি না। হ্যালো ভাইয়া, চ্যাট বক্সে কোশ্চেন করেন, আপনি লগ আউট করে লগ ইন করেন, বের হয়ে আবার ইন করেন। ভাই খুব ইম্পর্টেন্ট ক্লাস করতেছি, যেটা ডিস্টার্ব হয় এরকম কিছু করেন না, কারণ আমি এমনি একটু আগে লং একটা ক্লাস নিছি, তারপরেও ক্লাস নিতেছি, মনে করেন যে এক আগে মনে করেন 1.5 ঘন্টা একটা ক্লাস নিছি। স্যার সবার মাইক্রোফোন বন্ধ করে দিলে কথা বোঝা যাবে, এখানে তো অনেকেই কথা বলতেছে এজন্য বোঝা যাচ্ছে না। সেটাই। এখন আসতেছে আমাদের আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার হচ্ছে 404 পেজ। 404 পেজ মানে হচ্ছে আপনারা অনেক সময় গুগলে যে সার্চ করে দেখবেন কোন পেজ কাজ করে না, আমি দেখাই আপনাদেরকে এই রকমের জিনিসটা। আপনি মনে করেন সার্চ করলেন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, না এটা তো আমার এটা করা আছে, এটা আপনি পাবেন না, অন্য একটা ওয়েবসাইট দেখি। তো মনে করেন যে ঢুকলেন হচ্ছে মাই শোজে ঢুকলেন, একটা ওয়েবসাইট, আবার পিকচার কেন আসতেছে, ধরেন এই যে আড়ং এর কাছে কিছু কিনবেন, তো ওদের মনে করেন তো অনেক পেজ আছে। এখন আমি যেটা করতেছি, আমি এমন আশেপাশে একটা পেজ খুঁজেছি আড়ং এর, এই পেজ থাকার কথা না আড়ং এর। এখন কি আসতেছে দেখেন তো, 404 আসতেছে না? জি। তো আড়ং এর যে ইউআরএল নাই, মানে যে পেজ নাই, ওই পেজ যদি আড়ং এ খুঁজেন আপনি, তাহলে তো 404 আসবে, বা আপনার ইউআরএল যদি কোনো ভুল হয় তাহলে তো 404 আসবে, কোনো কিছু মিসিং হয়ে গেলে। তো আপনাকে যেটা করতে হবে, দেখেন আড়ং কিন্তু খুব সুন্দর করে এটাকে কাস্টম 404 পেজ বানাইছে, মানে এখানে শুধুমাত্র শুধু 404 আসে নাই, বলা হচ্ছে সরি উই কুড নট ফাইন্ড দ্য পেজ ইউ আর লুকিং ফর, পরে বলতেছে ব্যাক টু হোম আর কন্টাক্ট আস। খুব সুন্দর করে এটা বাই ডিফল্ট ভাবে সুন্দর করে সাজায় রাখছে না? জি জি, সুন্দর। এটাকে বলা হয় হলো কাস্টম 404। আর এমনি যদি থাকতো না তাহলে শুধুমাত্র নট ফাউন্ড আসতো, যদি এটা না বানানো থাকতো। আমি যদি আরো কিছু পেজ দেখাইতে পারি এরকম উল্টা পাল্টা পেজ, এরর 404 নট পেজ নট ফাউন্ড,
হ্যাঁ এরকম আসে, মানে কাস্টম ভাবে কিছু করা নাই, ওরকম থাকলে পরে তাহলে ওইগুলো হলো সমস্যা, বুঝছেন? এই দেখেন এইখানে একটা বানাইছে, এখানে কোন জায়গায় যাইতে পারতেছি, হোম পেজে বা কোন জায়গায় নিতেছে আমাকে? না সরি বলে দিতেছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা কাস্টম 404 পেজ বানাইতে হবে, যে উল্টো পাল্টা লিংকে ক্লিক করলে আপনার কাস্টম একটা 404 পেজ থাকবে, যেখান থেকে আবার মানুষ আপনার সাথে হয়তো কন্ট্যাক্ট করবে, নইলে পরে আপনার হোম পেজে ফেরত আসবে। এবার আপনি একটা মেসেজ থ্রো করবেন যে তুমি ভুল করছো, এই নামে আমার কোনো পেজ নাই, তুমি হোম পেজে ফেরত যাও। তো এটা বানাইতে হবে, এটা না বানাইলে তাহলে ভিজিটর হচ্ছে কি হবে, ভিজিটর হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটে বাউন্স রেট বাড়বে। এগুলো একটা অ্যাডভান্স কথাবার্তা, এটা পরে বুঝবেন। যে গুগলে যদি আপনার এমন হয় আপনার ওয়েবসাইটে কোনো পেজে যাওয়ার পর সাথে সাথে গুগল থেকে মানে মানুষ বের হয়ে যায়, তাহলে গুগলের কাছে নেগেটিভ ইম্প্যাক্ট যায় যে আপনার ওয়েবসাইটে মানে মানে কোয়ালিটি ভালো না, ইউজার এক্সপিরিয়েন্স ভালো না, তখন কিন্তু র্যাঙ্ক করায় না। তো আপনাকে কাস্টম ফরওয়ার্ড বানাইতে হবে যাতে মানুষ এখান থেকে ডিমোটিভেট না হয়, মানুষ মিসগাইডেড না হয়। তো আপনাকে কি করতে হবে, আপনাকে একটা কাস্টম ফরওয়ার্ড পেজ বানাই কিভাবে বানাইতে হবে ওইটা আমরা শেখাবো। এখন হচ্ছে বায়ারকে যদি দেখেন, আপনি যে চেক করবেন কিভাবে দেখাইলাম, তো চেক করার পর যদি দেখেন যে নাই, তাহলে বলবেন ইউর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ এ কাস্টম ফরওয়ার্ড পেজ, তোমার হচ্ছে নাই, প্লিজ ক্রিয়েট এ কাস্টম ফরওয়ার্ড পেজ। সলিউশন দিলেন যে তুমি তৈরি করো, কিভাবে করবা ওটা আমারে টাকা দিলে আমি করে দেবো। যে কোনো লিংক উল্টে পাল্টা দিলেই একটা কাস্টম ফরওয়ার্ড পেজ আসবে, এটা আমি করে দিব। এটা আপনারাই পাবেন, ডেভেলপার হওয়া লাগবে না। ভাই জোকস অ্যাপার্ট, তার মানে অ্যাডিডাসেরও এসইও প্রয়োজন আছে। সেইটাই বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা হচ্ছে বর্তমানে আপনার খুব ভালো মানের একটা স্ট্রাকচার ডাটা মানে হয় রিচ স্নিপেট নামে গুগলে অনেক ভালো একটা ফিচার আসছে। যেমন ধরেন মনে করেন যে আমরা যে গুগলে সার্চ করি যে ইকবাল হাসান, শাকিব খানরা দিয়ে ধরেন, এই দেখেন শাকিব খানরা দিয়ে সার্চ করার পর ওর সুন্দর একটা ছবি, ওনার নাম, ওনার সবকিছু চলে আসতেছে, ওখানে কতগুলো মুভি টুভি করছে, এভরিথিং। এই যে ওনার বয়স বর্তমানে কত, 45 বছর। আচ্ছা বলেন, কোন ওয়েবসাইটে গেলে আপনি কি ওনার বয়স 45 বছর জানতে পারবেন? উইকিপিডিয়া, ওইখানে লেখা আছে কত সালে জন্ম নিয়েছে, কত সালে মৃত্যু হয়েছে, আজকে ওনার বয়স কত জানতে পারবেন? না। এটা রিচ স্নিপেট থেকে আসতেছে গুগলে। এটা এইগুলা আপনি করতে পারবেন, আপনি নিজের জন্য এরকম করতে পারবেন। এটাকে করা হলো স্ট্রাকচার ডাটা মার্কআপ দিয়া। তো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু স্ট্রাকচার ডাটা থাকতে হবে। স্ট্রাকচার ডাটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড, আপনার পেজটা কি রিলেটেড, এটাকে আপনাকে ডিফাইন করতে হয়। মানে আমরা একটা ওয়েবসাইটকে গুগলে কাছে র‍্যাঙ্ক করানোর জন্য দুই ভাবে গুগলকে বুঝাইতে পারি, একটা হলো কিওয়ার্ড দিয়ে আর একটা হলো ডাটা মার্কআপ দিয়ে। একটা হলো কিওয়ার্ড, আমার ওয়েবসাইটে আমি যে কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে চাচ্ছি ওই কিওয়ার্ড বেশি করে ব্যবহার করব, তাহলে গুগল স্ক্যান করে বুঝবে যে এই পেজটা আমি এই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে চাই, তখন ও ওইটাই ইনডেক্স করবে, আমাকে র‍্যাঙ্ক করবে। ওই কিওয়ার্ডে কেউ সার্চ করলে আমার ওয়েবসাইট র‍্যাঙ্ক করবে। আর একটা হলো স্ট্রাকচার ডাটা মার্কআপ দিয়ে আমি গুগলকে বুঝাবো যে গুগল আমার পেজটা হলো এই বিষয় নিয়ে লেখা, তো তুমি হলো এই পেজ এই রিলেটেড পেজ সার্চ করলে তুমি হচ্ছে দেখাবা। তো স্ট্রাকচার ডাটা মার্কআপ আপনার ওয়েবসাইটে আছে কিনা এটা আপনি চেক করবেন। তো এটা চেকিং এর অনেক টুল আছে। তো এটা আপনি হচ্ছে স্ট্রাকচার ডাটা, এটা গুগলেরই একটা আছে, আমি দেখাচ্ছি। আপনার ওয়েবসাইটে স্ট্রাকচার ডাটা আছে কিনা চেক করবেন, আর তৈরি করবেন হলো এটা দিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো না, এই স্ক্যাপার ডাটা মার্কআপ এটা তৈরি করতে হয়, এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন স্ট্রাকচার ডাটা। আর আপনি হচ্ছে চেক করতে পারবেন আপনার আছে কিনা ক্লায়েন্টের স্ট্রাকচার ডাটা চেকার। এই যে গুগলেরই একটা আছে, রিচ স্নিপেট একটা আছে সার্চ কনসোলের। এই যে ডাটা স্ট্রাকচার, এখানে আপনি গো টু, এখানে যদি আপনি আসেন বাই যে গো টু স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, এটা তো চেক করা যায় আপনার ডাটা ভ্যালিড কিনা, আর এটা হলো চেক করবেন যে আছে কিনা। এইখানে হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন ক্লায়েন্টের, তাহলে দেখতে পারবেন যে তার ওয়েবসাইটে ডাটা স্ট্রাকচার আছে কিনা। তো কার ওয়েবসাইটে দেখি, একটা সার্চ করি ম্যান শুজ, এগুলো ই কমার্স সাইট, এগুলো বানাইছে মেবি, কারণ ওরা তো আর এত বলদ না, ওরা মোটামুটি হচ্ছে ভালো মতো এসইও করছে। টেস্ট করেন যে ওর ওয়েবসাইটে স্ট্রাকচার ডাটা আছে কিনা, অনেক সময় লাগবে, অনেক পেজ আছে।
ভাই টুলসটার নাম কি বললেন? রিস রেজাল্ট টেস্ট, গুগলের এটা নাম দেখতে বললেন। তো দেখেন বলতেছে নো আইটেম ডিটেক্টেড। তো আরম করে নাই ভাই, আরম এর বলতে হবে ভাই তোরা এত বড় কোম্পানি, তোরা টাটা স্ট্রাকচারই বানাস নাই। তো নো আইটেম ডিটেক্টেড, তো ওদের হচ্ছে নাই। তো আপনাকে যেটা করতে হবে, ওদের নাই, তো আপনাকে এখন বলতে হবে যে ভাই আরম এর হচ্ছে স্ট্রাকচার ডাটা নাই। তো এই যে your website does not have structured data, please create on upload provide Johnson LD structured data to provide website। আমি প্রোভাইড করব, ওইটা তুমি আপলোড করো, ক্রিয়েট করো। তো এটা হলো নাই, আপনি কিভাবে চেক করবেন সেটা দেখাই দিছি, এবং এটা আপনি হচ্ছে তাকে তৈরি করে আপলোড করতে বলবেন, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ভাই, স্নিপেট যদি তৈরি করি এখান থেকে কি অটো সার্চ স্নিপেট তৈরি হতে পারে? একটু জোরে বলেন ভাই। মানে স্নিপেট তো আমি তৈরি করতে পারবো তাই না? হ্যাঁ, সার্চ স্নিপেটটা কি তৈরি করা যায়? হ্যাঁ ওটাও তৈরি করা যায়, তবে ওইটা কিন্তু আপনি অনেক সময় দিতে হবে, আপনার অনেকগুলো টাকা, এটার উপর অনেক কিছু করতে হয়, অনেক জায়গায় কাজ করার পরে এটা হচ্ছে গুগল স্টোর করে। ওটা মানে গুগলের ইয়া থেকে ওরা ইয়া থেকে করে এটা? হ্যাঁ, আপনি স্টোর করাইতে পারবেন না, আপনি একটা প্রসেস ফলো করতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে একটা ইয়া আছে, শুধু ওই প্রসেসটা ফলো করব, যদি ওটা পূরণ হয় তখন ওরা ইয়া করবে। হ্যাঁ, ওটা করবে আর কি। আচ্ছা, তারপরে আছে দেখেন, এটা বুঝছেন ভাই? এগুলো কিন্তু অ্যাডভান্স জিনিস, বুঝতে পারতেছেন না ভাই? অন্যান্য মাইক্রোফোন গুলো অফ করে দিন, সাইড টকিং আসছে। আমার কথা হলো কি ভাই, আমার ক্লাস কি বুঝতেছেন? জি জি ভাই, জি বুঝতে পারছি। জি ভাই বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। তারপরে হলো ব্রোকেন লিংক। ব্রোকেন লিংক মানে হচ্ছে যেই লিংক কাজ করে না। তো আপনি যখন অডিট করবেন, অডিটে দেখবেন যে লেখা আসছে যে অল পেজ হচ্ছে ব্রোকেন। এই হিরণ ভাই সবাইকে মিউট করে দেন। যে ব্রোকেন লিংক মানে হলো যেই লিংক মোহাম্মদ আলামিন ভাই সাউন্ড আছে। ব্রোকেন লিংক মানে হচ্ছে যেই লিংকগুলো কাজ করে না। তো আপনি যখন মনে করেন অডিট করবেন, অডিটে দেখবেন এসিএম রাইজ দেখাবে যে অতগুলো পেজ ব্রোকেন আছে লিংক। তো আপনি যেটা বলবেন ভাইকে, উই হ্যাভ ফাউন্ড 130 ব্রোকেন লিংক ইন ইওর সাইট, প্লিজ চেক দ্য অ্যাটাচমেন্ট ফাইল হুইচ ইজ অ্যাটাচড। তো আপনি হচ্ছে বলে দিবেন কতগুলো লিংক হলো তার হচ্ছে ব্রোকেন আছে, এবং আপনি হচ্ছে তাকে বলে দিবেন যে অ্যাটাচমেন্ট ফাইলে আমি দিয়ে দিছি তোমার কোন কোন পেজের লিংক ব্রোকেন, মানে লিংক কাজ করে না। কারণ আপনার যদি লিংক না কাজ করে তাহলে কিন্তু এসইও তে ইমপ্যাক্ট পড়বে। ভিজিটর ক্লিক করবে কিন্তু লিংক ওপেন হয় না, 404 আসবে, তখন কিন্তু এসইও তে ইমপ্যাক্ট হবে, আপনি নেগেটিভ মার্কিং পাবেন। 2 নম্বর ব্রোকেন ইমেজ, যে ইমেজ গুলো কাজ করে না। একসময় আপনার ওয়েবসাইট ইমেজ ছিল, কোনো কারণে ভেঙে গেছে, লিংক নষ্ট হয়ে গেছে, বা সোর্স ফাইল হারাই গেছে, বা সিগন্যাল থেকে ক্র্যাশ হয়ে গেছে, কোনো কারণে যদি ইমেজ ব্রোকেন হয়ে যায়, কাজ না করে, তাহলে অডিট করলে আপনি পাবেন যে কতগুলো পেজের ইমেজ ব্রোকেন। তো উই হ্যাভ ফাউন্ড 115 ইমেজ ব্রোকেন ইন ইওর ওয়েবসাইট, প্লিজ চেক দ্য অ্যাটাচমেন্ট ফাইল ফর ব্রোকেন ইমেজ এন্ড ফিক্স। তো ফিক্স করে নাও, আমি অ্যাটাচমেন্ট ফাইলে দিয়ে দিছি কোন কোন পেজের ইমেজ ব্রোকেন, লিংক দিয়ে দিবেন। তারপরে অডিট করতে গিয়ে এটা পাইছি আমরা এটা। হ্যাঁ, তারপরে হলো গুগল মাই বিজনেস পেজ অপটিমাইজেশন, যেটাকে লোকাল এসইও বলে। তো আপনাকে বাইরের যেটা দেখতে হবে যে বাইরের লোকাল এসইও করা আছে কিনা, গুগল মাই বিজনেস পেজ অপটিমাইজ করা আছে কিনা। তো যদি থাকে তাহলে ভালো কথা, না থাকলে বলবেন যে নাই। তো গুগল মাই বিজনেস কোনটা আমি আপনাকে দেখাই, দেখি আড়ঙের আছে কিনা। আড়ঙের তো থাকা উচিত। আড়ং চিনেন, বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড। বাংলাদেশের মানুষ এখন এসইও নিয়ে সুবহানাল্লাহ, এটার ওদের নাই, ওদের এখন তৈরি করে নাই ভাই, এটা কিছু করার নাই। তো ওরা তৈরি করে নাই, ওদেরকে অফার দিতে হবে ভাই, তোরা করছস কি। তো মনে করেন হচ্ছে আমরা আরেকটা দেখি, দেখেন এমএসবি একাডেমি দিয়ে সার্চ করলাম, এই যে দেখতেছেন আসতেছে না? জি জি, লোকেশন সহকারে বিজনেস পেজ। এইটাকে বলা হয় হলো আপনার গুগল মাই বিজনেস থেকে করা। এইটা কিন্তু আবার রিচ স্নিপেট থেকে আসে নাই। একটু আগে সাকিব খান যেটা দেখাইছি ওইটার এটা কিন্তু এক না, গুলাই ফেলেন না। ওইটা আসছে হচ্ছে স্ট্রাকচার ডাটা থেকে রিচ স্নিপেট, আর এটা হলো গুগল মাই বিজনেস থেকে। এটাও আপনারা করতে পারবেন লোকাল এসইওতে। তো এইটাও হলো আপনার বিজনেসের জন্য করতে হয়। এটা গুগলের ম্যাপে সার্চ করলে পাওয়া যায়। আপনি গুগল ম্যাপে যে এমএসবি একাডেমিতে সার্চ করেন, মাইন্ডসেট আইডিতে সার্চ করেন পাবেন, কিন্তু এই যে আড়ংরে কিন্তু পাবেন না, আড়ংয়ের নাই। তো আড়ংরে আজকে আপনারা কল দিবেন, ভাই আপনারা তো এটা করেন না, এটা কেমন কথা? আপনারা এত বড় কোম্পানি, আড়ং কি দিবে? আড়ং তো না দিলে আমার কি করার। উই হ্যাভ ফাউন্ড ইওর লিস্ট অন গুগল মাই বিজনেস,
page. Please provide the access so we can optimize your page. যদি পান বায়ারকে বলবেন যে আমি তোমার গুগল মাই বিজনেস পাইছি, তো তোমার পেজের অ্যাক্সেস দাও, এটার অ্যাক্সেস আমি অপটিমাইজ করে দেই, আমি শেখাবো কিভাবে অপটিমাইজ করতে হয়। তারপরে হলো আপনার ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা। আমরা বলছিলাম যে গুগলের 3টা ভাইটাল ওয়েব কোর ওয়েব ভাইটাল আপডেট আছে, একটা হলো এসএসএল সার্টিফিকেট থাকতে হবে, সিকিউর ভার্সন, একটা হলো মোবাইল ফ্রেন্ডলি, আর একটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। তো এর মধ্যে একটা মোবাইল ফ্রেন্ডলি, তো আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা চেক করবেন। কিভাবে করবেন? এটা হলো গুগলের একটা যে টুল আছে, এটাতে মোবাইল ফ্রেন্ডলি চেক করা যায়, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। আপনি টেস্ট করতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। এই যে গুগলে আছে, অনেকের আছে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। আমাদের গুগলেরটা কাজ করতেছে কিনা, আগে কাজ করতো, মাঝে কাজ করে নাই। ওয়েবমাস্টার হেল্প মোবাইল পেজ স্পিড ইনসিস্ট যে ওয়েবসাইটটা আছে ওইটা দিয়ে করা যায় তো। গুগলে করা যায় তো, বুঝছেন? গুগলে এটা ঘুরে ফেলছে ওরা। পেজ স্পিড টেস্ট করতে পারছি না। অনেক টুল আছে আপনার, আপনি যেমন একটা দিয়ে করলেই হবে। এখানে মনে করেন আমরা আরো টেস্ট করবো আজকে। আরবের নাই নাই টেস্ট করছেন? না, দেখেন আমি চেক করছি, দেখেন আপনি তো চেক করে, আমি চেক করছি। আর মাইকিং করে ব্যবসা করতেছে। হ্যাঁ, ওরা হলো মানে ট্রেডিশনাল মার্কেটিং করতেছে, মানে এখনো ওইভাবে এসইও তে আসে নাই। আসলে ভাই বাংলাদেশে কিছু হাতে গোনা ব্র্যান্ড তো, যার কারণে ওরা মাইকিং এর মাধ্যমে মার্কেটটা ধরতে পারছে আর কি। আর রঙের অনলাইন কাস্টমার কম, ওরা এভাবেই বিক্রি করে আর কি। এক্স্যাক্টলি ভাই, ওদের অনলাইন কাস্টমার আসলে কম, ওরা অফলাইনে ব্যবসাটা বেশি করে। এইটাই তো সুযোগ যে বাংলাদেশে এখন যারা ভালো ভালো ব্র্যান্ড, ওরা এখন এসইওর মানে পাওয়ার ইউজ করতেছে না, ওদেরকে আমরা যে অ্যাপ্রোচ করে ওদের সাথে লং টাইম কাজ করতে পারি। দেখেন ওরা ওদের তো ডলার দিবে না, সব টাকা দিবে। ভাই তো ইউজার লাগবে, আমাদের তো ইউজার নেই এরকম মানে এভাবে সার্চ করবে। সেটাই, ওরা দোকানে ঢুকে কথা বলে নেই। ভাই ওর ওয়েবসাইটে স্পিড দেখছেন, স্পিড হলো 19% মাত্র। অসাধারণ। এটা ভালো, খুবই ভালো, মজার। তো আপনি যেটা করবেন সেটা টেস্ট করবেন, এভাবে টেস্ট করে রেজাল্ট দিবেন যে আপনার পেজ স্পিড এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, বুঝছেন? আরেকটা আছে, সেটা হলো আপনার হচ্ছে ইসের আপনার স্পিড অফ স্পিড স্পিড, এটা হলো মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করলাম, এটা ওরা মোবাইল ফ্রেন্ডলি কত দিবে। তো ওদের এটা মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে কত, মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে মাত্র 19% মোবাইল ফ্রেন্ডলি। এই যে মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে 19%। আর আরেকটা আছে স্পিড, স্পিড টেস্টের জন্য আমরা জিটি ম্যাট্রিক্স ইউজ করতে পারি, সবচেয়ে ভালো কাজ করে জিটি ম্যাট্রিক্স নামটা দেখি। আরং রে দেখি ওদের অবস্থা কি। ভাই আরামে ছাড়েন, বেটার মানে চাইতেছে। আমি তো চাইতেছি না ভাই, যাবে থেকে দাঁড়িয়ে থাকলে নেয় না। আর এখনো বাংলাদেশে বড় বড় কোম্পানি ভালো মতো কিছু করতেছে না, বুঝছেন? এখনো তো মনে করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টই করে না, সবাই শুধু ফেসবুক অ্যাড করে। বাংলাদেশে অ্যাকচুয়ালি অনলাইন কাস্টমার খুবই কম, এই জন্য মানুষ তো সার্চ করতে পারে না, যার জন্য হচ্ছে ওরা এটা ডেভেলপ করতেছে না। অনলাইন যারা ছেলে সব ইউটিউবের মাধ্যমে আমরা তো অনলাইন শপিং করি না, অনেকেই করার ট্রাই করে বাট সেটা পায় না। আমাদের তো যেমন দারাজ একটা আছে, দারাজে তো আমরা যে প্রোডাক্ট দেয়, যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাই না, যে কারণে আমরা অনলাইনের উপরে বিশ্বাস সময় হারায় ফেলছি আর কি। আমরা দেখেন ভাই ওদের স্পিড দেখেন ভাই, একটু দেখেন, একটু দেখেন ওদের স্পিড হলো ডি, এ বি সি ও না ভাই, ডি। ওদের স্পিড হলো ডি, পারফরম্যান্স হলো 57%, স্ট্রাকচার এত 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 এত। বিষয়টা বুঝছেন যে কি লেভেলের খারাপ? ভাইয়া এটা কি লোডিং স্পিড নাকি কিসের স্পিড? এটা লোডিং স্পিড। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা হচ্ছে কি করবেন, স্ক্রিনশট দিবেন বায়ারকে,
বা লিংক দিয়ে দিতে পারেন সরাসরি, এই যে এইভাবে জিটি ম্যাট্রিক্সের এভাবে লিংক দিবেন, এই যে এই লিংকটা যে তোমার চেক করছে এই লিংকে তুমি চেক করো, তো এভাবে লিংক দিয়ে দিবেন এখানে যে তোমার ওয়েবসাইটের স্ক্রিনশট দিবেন একটা, আর একটা হলো লিংক দিবেন যে কত আছে স্পিড, পেজ স্পিড কত, বুঝতে পারছেন? জি আমি চিন্তা করতেছি এই ভিডিও আপলোড দিলে আবার আরং আপনারা আবার রিপোর্ট দিব না তো। ওরা তো মার্কেটিং এ যে ছেলে পেলে আছে তাদের প্রত্যেক মাসে এরকম ডাকে নিয়ে যায়, ধরেন যে ওই প্রজেক্টর দিয়ে এরকম দেখায়, মানে রেঞ্জ দেখায় কে কত পার্সেন্ট করছে না করছে, কিন্তু নিজেদের ওয়েবসাইট তারা দেখেই না। এখন এই ছেলে পেলেদের উচিত এগুলো দেখানো তাদেরকে। স্যার একটা বিদেশি ওরা তো আর এসইও এক্সপার্ট না যারা দেখাবে। স্যার আমাদেরটা তো দেখলাম আরং এর, একটা বিদেশি কোন ওয়েবসাইটের স্পিডটা একটু দেখেন তো। আচ্ছা দেখবো, সমস্যা নেই, একটা লিংক দেন আমাকে। আলিবাবা, ওরে বাবা আলিবাবা টাইম বেশি লাগবে স্যার, অ্যাপল দিতে পারেন apple.com। দারাজটা দেখেন, দারাজটা দেখতে পারি। দারাজ দেখে লাভ নেই, দারাজের টাইম বেশি লাগবে। নিকোলাই ক্যানাবিস দারাজ চলে। আচ্ছা আমরা ক্লাস bigray.com ঠিক আছে ছোট দেখবো। আছে। আপনারা যেটা করবেন আপনারাই কথা কোন আর উনি বাধ্য। আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে এখানে হচ্ছে আমরা এই যে মোবাইল ফ্রেন্ডলি কতটুকু আমাদের আর হচ্ছে স্পিড কেমন আছে এটা আমরা টেস্ট করে এখানে লিংক এবং এইখানে বলে দিব যে তোমার ওয়েবসাইটের স্পিড 100 এর মধ্যে কত আছে মোবাইলে আর কম্পিউটারে, বুঝতে পারছেন? ডেস্কটপে কত আর মোবাইলে কত স্পিড এটা আমরা বলে দিব, আর এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব, বুঝতে পারছেন? জি। আর আরেকটা হলো সোশ্যাল মিডিয়া। আমাদের শেয়ার দিয়ে আজকে ক্লাস তো অনেকগুলো টপিক হলো ভাইয়া, মনে থাকবে না নিয়ে আমার। আচ্ছা তারপর হলো সোশ্যাল মিডিয়া। আপনি এখন বাইরের ওয়েবসাইটে দেখবেন যে সোশ্যাল মিডিয়ার অবস্থা কি। উই ডু নট ফাইন্ড ইউর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অন লিঙ্কডইন। বলেন যে ভাই সব পাইছি কিন্তু লিঙ্কডইন পাই না, দেখবেন অনেক ওয়েবসাইটে লিঙ্কডইন নাই, মানে অ্যাড করে নাই ওয়েবসাইটে। তো বলবেন যে উই নট ফাইন্ড ইউর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অন লিঙ্কডইন, উই আর রিকমেন্ডিং টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট লাইক ফেসবুক টুইটার। ফেসবুক টুইটারের মতো তুমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করো, এটা রিকমেন্ড করতেছি। আরেকটা হলো উই অলসো ডিড নট ফাইন্ড সোশ্যাল মিডিয়া আইকন into your website. Please add social media icon into your website and hyperlink to your social media presence so that your audience can go to your social media account through your website. বলবেন যে তোমার ওয়েবসাইটে তোমার সোশ্যাল মিডিয়ার আইকন গুলো অ্যাড করো, ওইখানে তোমার ওয়েবসাইটের মানে সোশ্যাল মিডিয়া গুলো আইকন গুলোর সাথে সোশ্যাল মিডিয়া গুলো লিংক হাইপারলিংক করো, যাতে ওখান থেকে তোমার ওয়েবসাইট থেকে তোমার সোশ্যাল মিডিয়াতে তারা যাইতে পারে এবং দেখতে পারে। তো এটা হচ্ছে অডিয়েন্সের করতে হবে। তো মোট এইভাবে হচ্ছে একটা অ্যাকশন গাইড তৈরি করে বাইরকে দিতে পারবেন না অডিট করার পর? জি ভাই, জি ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। আপনারা ভিডিও যে দেখবে 100% পারবে। ওয়েবসাইট প্রোভাইড করেন যাতে আমরা সেগুলো অডিট করতে পারি, সেটা মনে ভালো হবে। এই দেখেন আরং এর স্পিড টেস্ট করছি। আরং এর হলো মোবাইলে হলো আপনার হচ্ছে 21% মোবাইলে, এবং পারফর্ম অ্যাক্সেসিবিলিটি এরকম, বেস্ট প্যাকি এসইও এরকম মোবাইল এটা। আর প্রবলেমের কোনো অন্ত নাই। কি প্রবলেম আছে দেখেন, হাজার হাজার ডায়াগনোসিস আছে, এগুলো না ফিক্স করলে ওর স্পিড বাড়বে না। অনেকগুলো প্রবলেম আছে, যেমন রিডিউস জাভাস্ক্রিপ্ট, তারপরে মিনিমাইজ মেইন ট্র্যাক, মানে হাজার সমস্যা আছে। ডেস্কটপের ভার্সনে হচ্ছে ওর হলো স্পিড হলো 44%, আর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এত, বেস্ট প্যাকি এত, এসইও এত, আর এই প্রবলেম গুলো ওর আছে। তো এইভাবে আপনি যেটা করবেন, এইভাবে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে দিয়ে দিবেন এখানে, স্ক্রিনশট দিয়ে দিবেন। আর এই ওয়েবসাইটটা একটু বলেন না, নাম কি? এই যে যেটা এইমাত্র দেখাইলেন, এই যে এইখানে এসে স্ক্রিনশট দিবেন, এই যে এইভাবে স্ক্রিনশট দিয়ে আপনি বলে তারপরে লিংক দিবেন, যে আপনি যে লিংকটা চেক করলেন এই লিংকটা দিবেন, মোবাইল ফ্রেন্ডলিটাও দিবেন, ডেস্কটপের লিংকটাও দিবেন, দিয়ে দিবেন, দ্যাটস ইট, ক্লিয়ার। তো এই লিংকটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ভাইয়া। এই শীটের সাথে যদি আমাদের লিঙ্কগুলো বা যে টুলসগুলো একটু লিখে দেন তাহলে আমাদের জন্য ভালো হতো ভাই। এই যে অটো সব দেওয়া আছে ভাই, এই দেখেন সব দেওয়া আছে, সব লিংক দেওয়া আছে। আর এই শীট কিন্তু রেকর্ডেড ভিডিওতে তো अवेलेबल, এই শীট কিন্তু অলরেডি আপনাদের গ্রুপে শেয়ার করে দিন। এই শীট আপনাদের গ্রুপে অলরেডি আপলোড করা আছে। আজকের মতো ভাই ক্লাস এই পর্যন্তই শেষ।
পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা শিখবো যাতে আমরা এসএও প্র্যাকটিস করতে পারি। তো ক্লাস ভাই আমাদের কিছু ওয়েবসাইট প্রোভাইড করেন যাতে আমাদের এই হোমওয়ার্কটা আমরা সাবমিট করে পারি সেই ওয়েবসাইট এর ভিত্তিতে, না হলে আমাদের খুঁজতে খুঁজতে হয়রান হতে হবে। হ্যালো ভাইয়া, আজকের যে ক্লাসটা হ্যালো হ্যালো ভাইয়া, দেখেন ক্লাসে 100 এসডব্লিউ কি থাকবে? এক মিনিট আমার কথা শুনেন। ক্লাসে 130 জন ক্লাস আসছিল, এখন 87 জন আছে। বুঝলাম না কি ভাই, কি বুঝতে পারেন নাই? কঠিন মনে হয়েছে ভাই এসএ না বুঝতে পেরেছি একটু লেংথি হয়েছে কিন্তু বুঝতে পেরেছি মতো বুঝাচ্ছেন। আমি ভাই আপনার বোঝানো সুন্দর ভাই। রবিউল ভাই, হ্যাঁ ভাই, যারা বুঝেন ওরা ভাই রেকর্ড দেখে নেবেন। মানে আজকে হয়তো বলবো, অনেকে বলবেন যে মানে তেল মারতে গ্যাস দিতে আসলে না, অনেক পেইড ক্লাস করছি আমি, এরকম মানে মনোযোগ সহকারী মানে হইতে পারি না। আর এত সুন্দর ভাবে আজকে বুঝাচ্ছেন, এক ক্লাসে ধরেন টেকনিক্যাল ইস্যুগুলো সব বের হয়ে যাচ্ছে, সলভ করা যাচ্ছে। এত সুন্দর লাগলো আজকে ক্লাসটা। হ্যাঁ, এখানে তো আমার মনে হয় যে সবাই আমি আপনার সাথে একমত মোটামুটি, যার জন্য হচ্ছে বুঝে একজন প্রশ্ন করলে অন্যদের সমাধান হয়ে যায়, তারপর একজন প্রশ্ন করলে সবারই সমাধানটা হয়ে যায়, ভাইয়ের সুন্দর ভাষায় বুঝায় দেয়। আচ্ছা অ্যাটেনডেন্স শিটটা দেন, দেখেন ক্লাস করছে ইরন ভাই, অ্যাটেনডেন্স ওঠান। আচ্ছা ভাইয়া, ওই যে যেটা দেখতে চাইলেন আমার ওয়েবসাইটে http://www হ্যালো ভাইয়া, ওই যে http://www দুইটা একসঙ্গে আছে, ওটা দেখতে চাইলেন যে? ও হ্যাঁ, লিংক দিছিলেন তো মনে হয়। হ্যাঁ, আবার দিব কি লিংকটা? আচ্ছা লিংকটা দেন আমাকে আবার। রুবেল ভাই ফাঁকা আমি একটু কথা বলি না, এক মিনিট বলেন। আচ্ছা, আসলে একটা ওয়েবসাইটে এতগুলো ফল্ট ধরা পড়বে না, যেমন এডিটোরিয়ালে স্ট্রিং আছে, রোবট টেক্সট আছে, ডোমেইন আছে, সাইট ম্যাপ আছে। একটা ওয়েবসাইটে তো সব ফল্ট ধরা পড়বে না। আমাদের কিছু ওয়েবসাইট রিকমেন্ড করেন যাতে সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা অডিট করার পরে অ্যাকশন প্ল্যানটা সাবমিট করতে পারি, সেটা ভালো হবে। এই যে ভাই লাস্টের লিংকটা, লাস্টের মেসেজের লিংকটা দেখেন। ঠিক আছে, আমি দেখতেছি। এটা কি আপনার ওয়েবসাইট? এটা আমি এমনিতেই করছিলাম ভাইয়া, মানে প্র্যাকটিস করার জন্য করছিলাম। কি প্রবলেম এটা? এটা দেখেন, ওই যে http://www দুইটাই একসঙ্গে আছে। ভাই এটা তো কোনো সমস্যা না, এটা তো গুড না। আপনি যে বললেন যে যে কোনো একটা থাকতে হবে, না একটা বলতে না সবসময় দুটি দাও আছে। আপনার হচ্ছে www থাকলে সমস্যা না, নন www থাকলে সমস্যা। উনি বলতেছেন কেন HTTPS আর অথবা HTTP দুইটা, এটা বলছিল ভাই। HTTPS এ থাকতে হবে, বুঝছেন? আপনার HTTPS এও আছে, আবার www বা নন www এর ভিতরে www ভার্সন আছে, সমস্যা নাই তো। ও আচ্ছা, মানে http থাকা যাবে না অথবা https যে কোনো একটা থাকতে হবে, এই তো? HTTP থাকা যাবে না, HTTPS থাকতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, ওটা তো সিকিউরিটি থাকতে হবে। নন www একসাথে থাকা যাবে না, যে কোনো একটা থাকতে হবে। আপনার শুধু www ভার্সন আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে ভাই। আমি আছেন একটা ভাইয়া একটা কথা বলি, একটা কথা ভাই। হ্যাঁ ভাই বলেন। এসইও তে এই যে ব্যাকলিংক, ওটা কি এসইও এর মধ্যে পড়ে না? অবশ্যই ব্যাকলিংক পরে আমরা জানতে পারবো না। আমরা সামনে আস্তে আস্তে সব শিখবো। স্যার লিভ নিব নাকি স্টে করব স্যার? অলরেডি লিভ নিয়ে অ্যাটেন্ডেন্সের জন্য বসে আছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমরাই উঠাবো, সমস্যা নাই। আপনাদের অ্যাটেন্ডেন্স উঠাচ্ছে। আজকে একটা না 3 ঘন্টা ক্লাস করছি, 8টায় শুরু করছি, এখন 11টা বাজে। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত রেখে দেন ভাইয়া, অনেক হয়েছে, মাথা নিতে পারবে না। আচ্ছা ভাই, এই পর্যন্ত রেখে দেন, একটা কোশ্চেন ছিল পরের ক্লাসে করব। ভাই আজকে ক্লাস শুরু হইছে কিন্তু কয়টা? 9:30। হ্যাঁ 9:30। আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে আচ্ছা ঠিক আছে। ভাইয়া নেক্সট ক্লাস রোববার ইনশাআল্লাহ। হ্যাঁ রোববার ইনশাআল্লাহ। ভাই একটা সাপোর্ট ক্লাস কেনই লিভ মাঝখানে, কেনই লিভ নাও? হ্যাঁ সবাই লিভ নিতে পারেন, ক্লাস শেষ। অ্যাসাইনমেন্টটা কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদের যা শিখাইলাম সবগুলো করে জমা দিবেন।
হ্যাঁ, এক্ষেত্রে কি কিছু ওয়েবসাইট আপনি প্রোভাইড করবেন যে এইগুলো থেকে অডিট করে তারপরে অ্যাকশন প্ল্যান দিতে? দিব ভাই আমি। তাহলে আমরা কোনটা রেখে কোনটা খুঁজবো? ওইটা সম্ভব না ভাইয়া, কয়জনকে দিয়ে দিই? না হোয়াটসঅ্যাপে কয়েকটা ওয়েবসাইট দিলে পারে। আমার মনে হয় একটা দুটো ওয়েবসাইট দিলেও আমরা সেই ওয়েবসাইটগুলো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি করতে পারি। হ্যাঁ সেটা, যে কয়েকটা ওয়েবসাইট দিলে তাহলে দেখা যাচ্ছে কি কার ফলটা কেমন, কে কিভাবে লিখতে পেরেছে। মানে এখানে কম্পিটিশনটা বোঝা যাবে যে প্রত্যেকের রেজাল্টটা কি আসছে, একে অন্যের সাথে কম্পেয়ার করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সেজন্য বলছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমার কথা হচ্ছে ভাই রেগুলার ক্লাস করবেন, আমার কথা হচ্ছে রেগুলার ক্লাস করবেন আর শেষ পর্যন্ত লেগে থাকবেন ভাই। ইসিও বলে লাইসেন্স হয়ে যাবে। রবিউল ভাই, আসসালামু আলাইকুম ভাই। রবিউল ভাই, হ্যাঁ ভাই, আমাদের চাওয়া তো একটু বেশি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এর সাপ্তাহিক যে ক্লাসগুলো হয় এটা যদি ফ্রাইডেতে আপনি 9টা থেকে 10টার দিকে যদি একটা সাপোর্ট মানে ফেসবুক লাইভে এসে যদি মানে এটা সাপোর্ট দিতেন তাহলে হয়তো ভালো হতো আর কি। ফেসবুক প্রাইভেটে পেজে সাপোর্ট ক্লাস থাকে, প্রাইভেটে সাপোর্ট ক্লাস থাকে তো রাত 9টা। ও থাকে না? ও আচ্ছা আচ্ছা, আমি তো প্রত্যেক জানি না। ফ্রাইডে আচ্ছা থাকে, প্রত্যেক ফ্রাইডেই থাকে ভাই। আচ্ছা ঠিক আছে, কয়টায় হয়? 10টা না 9টা? না না না, 8:30 9টা এরকম সময়, কতদিনে 8:30 8:30 হয়েছে। তবে এটা ভালো হয় কি 9টা 9:30 দিলে ভালো হয়, 8:30 অনেকের জন্য পসিবল হয় না। হ্যাঁ হ্যাঁ, 9টা 9:30 দিলে ভালো হয়। যেমন আমাদের এখন শুরু হয়েছে 9:30, আমার মনে হয় যে 9টা থেকে 9:30টাই বেটার হবে। এটা অপিনিয়ন তৈরি করতে পারে। 9টা থেকে ভাই 10টা দিল 1 ঘন্টা। রবিউল ভাই চ্যাট বক্সে একটা লিংক দিতে, এটা একটু ওপেন করে দেখবেন। উনি লিভ নিয়ে গেছে, চলে গেছে। আচ্ছা হিরণ ভাই কি আছেন? আমরা কি লিভ নিব? হিরণ ভাই আছেন? হ্যাঁ লিভ নিয়ে খেলা শেষ, সবাই লিভ নিতে পারেন। হিরণ ভাই গত ক্লাসে যে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ লিংকের কথা বলছিলাম। আচ্ছা আপনারা সবাই টুর চেক করতেন না টুরগুলা পরে বাংলাদেশ পাঁচটায় আচ্ছা, সাপোর্ট লিংকটা পাওয়া যাবে কোন জায়গায়? ক্লাসের লিংকটা আপনারা কি এসএমএস জমা দিছিলেন আগে দুই ক্লাস? ফেসবুক গ্রুপে যুক্ত আছেন আমাদের? না মনে হয়। এটা কোন জায়গা থেকে যুক্ত হবো? আচ্ছা, ফেসবুক লিংকটা আবার গ্রুপে দিয়ে দিচ্ছি এখন। হিরণ ভাই হোয়াটসঅ্যাপ লিংকটাও যদি দিতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, দিয়ে দিচ্ছি। জি ভাই, মানে গত ক্লাস জিজ্ঞাসা করছিলাম, পরে খুঁজছি ভাই, পাই নাই আর কি। তো একটু দিয়ে দিলে একটু ভালো হয় আর কি। হোয়াটসঅ্যাপ যে আপনি যে গ্রুপটা খুঁজছেন আর কি, ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ না তো, এটা তো ফেসবুকের একটা গ্রুপ। ভাই যে গত ক্লাস যে বলছিলেন একটা গ্রুপের কথা, যে আমরা যারা কি আপনাদের এখানে স্টুডেন্ট আর কি আছি সবাই আর কি এখানে যাতে মানে একটু কথাবার্তা বলতে পারি কিংবা শেয়ার করতে পারি, এই ধরনের একটা গ্রুপের কথা বলছিলেন আর কি। তো ওইটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ না বা আপনার এই কিনা সেটা আসলে বুঝতে পারিনি। ফেসবুক গ্রুপ আমাদের যে গ্রুপটা ওইটাই না নাকি? যে ই জমা দিই যেটা, ওইটার ভিতরেই মেসেঞ্জার গ্রুপ। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটার, ও আচ্ছা আচ্ছা, ওইটারই মেসেঞ্জার গ্রুপ আর কি। জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই।